ইসলামী ব্যাংকিং তো হচ্ছে কি যে একটা ধোঁকা, তো ধোঁকা দিয়ে তো আসলে বাস্তবে কোনো পরিবর্তন আসবে না। তো মানে আমি বিয়ার বিক্রি করছি, সেও বিয়ার বিক্রি করছে, সে বললো না এই বিয়ারের উপরে যেহেতু একটা মধুর প্রলেপ আছে বা এই বিয়ারের উপরে যেহেতু আরবি নামে বিয়ার লেখা আছে, খেয়ে ফেলো। হ্যাঁ, উই আর প্লেইং ড্রামা উইথ গড। স্বাগত জানাচ্ছি কাব্যিক অডিও বুক ও পডকাস্টের আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি শোয়েব আহমেদ আছি, সেই সাথে আমার সাথে আছেন এমন একজন ব্যক্তি যা বর্তমান সময়ে বেশ আলোচিত একজন মুখ, মোহামিন পাটোয়ারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি তো বেশ পরিচিত মুখ। অর্থনীতি, মুদ্রা ব্যবস্থা, ইসলামিক অর্থনীতি, এইসব বিষয়ে আপনার বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি বা ইউটিউবে দেখেছি। আপনার বইও লেখা রয়েছে, অনেকগুলো বইও আপনি লিখেছেন। তো কোন পরিচয়টাতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, বক্তা না লেখক? লেখক, অবশ্যই। তো আপনার এই লেখক হওয়ার জার্নির গল্পটা একটু শুনতে চাই। তো লেখক হওয়ার জার্নিটা ছিল এমন যে আমি কখনোই লেখালেখির স্বপ্ন দেখি নাই। ছোটবেলা থেকে আমার অনীহা ছিল লেখালেখির প্রতি, এবং বলতে পারেন যে একটু ভয়ই পেতাম লেখালেখির জগৎটাকে। কিন্তু আমি আবার পড়াশোনা করতে বা জানতে পছন্দ করতাম। তো জানতে জানতে আসলে ফাইন্যান্সের যে জগৎটা আছে, যে মুদ্রা ব্যবস্থা এবং অর্থনীতির ভিতরের যেই কালো অধ্যায়গুলো আছে, সেটা আমি জেনে গেছি। যখন জেনে গেছি তখন সেটাকে আমি প্রকাশিত করার জন্য ভিতর থেকে মানে প্রচণ্ড একটা তাড়না অনুভব করি। এই তাড়না থেকেই আমি চিন্তা করলাম যে কিভাবে মানুষকে জানাবো। তখন আসলে ভিডিওর কথা বা আমার বক্তব্য এগুলো নিয়ে কখনো কল্পনাও করি নাই। তখন আমি যেটা করেছি, ভাবলাম যে আসলে সবচেয়ে সেরা উপায় হচ্ছে লেখালেখি, বই লেখা। কারণ আমি সবসময় বই পড়তাম এবং ভাবতাম যে একাডেমিক বই বেশি পড়তাম, এবং ভাবতাম যে বই, এই লেখালেখির মধ্যে দিয়ে এইটাই মনে হয় যেন একমাত্র মানে সেরা উপায়। তো সেখান থেকে স্বপ্ন দেখা শুরু করি। কিন্তু যখন আমি লিখতে বসি তখন চিন্তা করলাম যে আমি তো আসলে বাংলা ভালো পারি না। তখন হচ্ছে যে টানা এত বছর ইংরেজিতে পড়েছি আমি, কেতাবি বিষয়গুলা আমার মাথায় পর্যন্ত ইংরেজিতে কাজ করতো। মানে আপনি স্বপ্নও দেখতেন ইংরেজিতে, বলা যায়? আসলে যখন একাডেমিক বিষয়গুলো আসতো তখন সব ইংরেজি হয়ে যেত, এবং এখনো দেখা যায় যে আমাকে অর্থনীতি ছাড়া অন্যান্য বিষয়ে যখন আপনার একাডেমিক আলোচনা শুরু হয়ে যায় তখন দেখা যায় আমি বেশি বেশি ইংরেজি বলা শুরু করে দিছি। অর্থনীতিতে মানুষের সাথে কানেক্ট করার জন্য এখানে কিভাবে প্রত্যেকটা শব্দগুলো বাংলায় আনতে হয়, কিভাবে লেখালেখি বাংলায় আনতে হয়, সেটার পিছিয়ে কিন্তু একটা বেশ ভালো রকমের সময় দিয়েছি। কষ্ট করতে হয়েছে বলা যায়। জি, কষ্ট করতে হয়েছে। তো ওইভাবে সাহস পেতাম না। একে তো লেখালেখির হাত ভালো না, তার উপর বাংলা হাতও অত ভালো না। তার মানে লেখক আদৌ হতে পারবো কিনা এটা নিয়ে খুব একটা ভয় বা শঙ্কা কাজ করতো। কিন্তু একদিন আমি দেখলাম যে আমার একজন আত্মীয়, সে আমার চেয়ে বয়সে ছোট, সে লেখক হয়ে গেল। তার বই প্রকাশিত হচ্ছে, বই মেলায় মানুষজন কিনছে, অটোগ্রাফ নিচ্ছে। তখন বললাম যে আমি পারবো। এবং ওইটা এমন একটা সময় ছিল যখন আমি মাঝে মাঝে বলি যে একটা স্রষ্টার পরিকল্পনা ছিল, আল্লাহর পরিকল্পনা ছিল যে আমি লেখক হব। দেখা গেলো আমার জীবনে বাকি সব সুযোগ বন্ধ হয়ে গেছে, এবং দেখা গেলো যে আমি কিছুই করার ওইভাবে যাই চেষ্টা করি সবকিছু যেন আমার থেকে দূরে সরে যায়। মানে একটা যেন অদ্ভুত একটা ব্যাপার, যা কিছু করতে যাই সব যেন আমার থেকে দূরে সরে যায়। এবং তখন দেখলাম যে আমি লেখালেখির জগতে আমি হাত দেব, লেখার কাগজ কলমটা শুধু কাছে আসে, বাকিগুলো সব দূরে চলে যাচ্ছে। বাকি সব অপরচুনিটি যেন, এটা একটা বিশেষ সময় ছিল। তো তখন আসলে বললাম কি যে ওকে আমি লেখা শুরু করি। তো শুরু করার পরে প্রথমে যেটা হলো যে লেখাটা অনেকটা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করা, লেখা যেরকম সেরকম হচ্ছিল, কারণ মাথার মধ্যে ইংরেজি নিজে বাংলা করে 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 যাচ্ছি। তো ভালো হচ্ছিল না। তো সেটাকে কি করলো, আস্তে আস্তে মাসখানেক লেগে মোটামুটি একটা পর্যায়ে এসেছে। আসার পরে আমি ভাবলাম যে আচ্ছা, যেহেতু অর্থনীতিটা কঠিন, আমি যেহেতু অনেক মানুষকে জানাতে চাই কিভাবে আসলে সুদের মডেল কাজ করে, কিভাবে হচ্ছে আপনার ডলারের খেলাটা কাজ করে, কিভাবে আপনার সম্পদ পুঞ্জীভূত হয়, এই জিনিসগুলো যদি আমি এইভাবে কঠিনভাবে লিখতে থাকি আসলে তো আমি বেশি মানুষকে জানাতে পারবো না। হ্যাঁ, পাঠক। তখন ভাবলাম যে আমি একটা গল্প সাজাবো। তখন গল্প সাজানো শুরু করি, এবং গল্পের মধ্যে দিয়ে মেসেজগুলো পার হয়ে যায়, সেইভাবেই আমি গল্প লেখা শুরু করি। এবং তারপরে ভাবলাম যে আচ্ছা এই জিনিসগুলো মানুষের সাথে কানেক্ট করছে কেমনে, তখন প্রথম অনলাইনে এগুলো আপলোড দেওয়া শুরু করি। তার আগে আমার অনলাইনে এইভাবে পরিচিতি ছিল না।
আপলোড দেওয়ার পরে তখন হচ্ছে কি যে পক্ষে বিপক্ষে বিভিন্ন যুক্তিতর্ক আসতে থাকে, সেগুলো আমাকে আরো শানিত করতে থাকে। মানুষ নতুন নতুন প্রশ্ন করে, ওগুলোর উত্তরও আমি লিখিত আকারে বইতে আনতে থাকি এবং মজা পেতে থাকি। আরে সুন্দর তো, কিভাবে কানেক্ট করতে পারছি মানুষের সাথে, জানতে পারছি। আসলে এইটা একটা ভালো উপকারী দিক ছিল এবং সেইভাবে এক পর্যায়ে আসলে প্রথম বইটা লেখা হয়। এটা কত সালে? এটা 2022 সালে। আচ্ছা, বইটার নাম এবং প্রেক্ষাপটটা যদি বলতেন। আসলে বই তো লেখা শুরু করেছি 21 শেষের দিকে, প্রকাশিত হয়েছে আর কি আপনার 22-এ। তো বইটা হচ্ছে যে ব্যাংক ব্যবস্থা ও টাকার গোপন রহস্য, এবং এই বইটা এখন পর্যন্ত আমার বেস্ট সেলার বই, এবং এই বইটাকেই আমি আসলে সবচেয়ে বেশি ধারণও করি। আপনার সঙ্গে এক জায়গায় আমার একটু মিল আছে। 2022 আমিও লেখক হিসেবে পদার্পণ করেছিলাম। তো 2022 আমাদের জন্য হয়তোবা খুব লাকি একটা ইয়ার, হয়তোবা একটা ভবিষ্যৎ আসলে বলা যাবে। তবে এই যে আপনি অর্থনৈতিক ব্যবস্থা এবং বইটার নামটা রাখো যদি বলতেন। ব্যাংক ব্যবস্থা ও টাকার গোপন রহস্য। ব্যাংক ব্যবস্থা ও টাকার গোপন রহস্য। তো টাকার এই যে গোপন রহস্য, আপনার সঙ্গে আমি তখন বলছিলাম, মানে স্টুডিওর বাইরে আপনার সঙ্গে কথা হচ্ছিল যে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি বিষয়টা নিয়ে, যে এটাকে আমার মতো মোটা হয়ে যাওয়া, সে কারণে কি তার চাহিদাটা কমে যাচ্ছে? কারণ টাকা তো বেড়ে গেল, ব্যাংকে তো অনেক টাকা এখন আছে, তাহলে আমরা কেন গরিব? হ্যাঁ, আমাদের তো, যেমন আমাকে ক্যামেরার পেছনে আমাদের যে আছে আরও, সে মনে করে আমি খুব পয়সাওয়ালা মানুষ, বড় মানুষ, আমার ফিগার টিকার দেখে। কিন্তু ব্যাংকে যখন সেটা বেড়ে যাচ্ছে, তাহলে কেন আমরা বলছি যে আমরা গরিব হয়ে যাচ্ছে? হ্যাঁ, ব্যাপার হচ্ছে আমরা যখন একটা জিনিসের পরিমাণ বৃদ্ধি করে দেয়, সেই জিনিসটার কিন্তু আসলে মূল্য কমে যায়। কেমন? তো টাকাটাকে আমরা তো মূল্যায়ন করি, তার কারণ কি? টাকা আমরা সবাই চাই, কিন্তু টাকার পরিমাণ সীমিত। এখন যদি আপনার বেশি বেশি টাকা বাজারে ছাড়া হয়, সেটা ব্যাংকের হাত ধরে আসুক কি মানে কোনো একটা দেশের সরকারই ছাপা, যেভাবেই হোক, যখন এটার পরিমাণ বেড়ে যায় তখন কি জিনিসটার দাম কমে যায়। যেহেতু টাকা দিয়ে আমরা সবকিছু কিনি, টাকার দাম কমা মানে সবকিছুর দাম বেড়ে যাওয়া, তাই না? এটাকে আমি খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি। ধরা যাক একটা 6 ইঞ্চি স্কেল দিয়ে আমি সবকিছুর উচ্চতা মাপি বা দৈর্ঘ্য প্রস্থ মাপি। 6 ইঞ্চি স্কেলটার সাইজ যদি ছোট হয়ে যায়, আমার কাছে মনে হবে যে সবকিছু বড় হয়ে গেছে। কেমন? এই কারণেই টাকার যখন মানটা ছোট হয়ে যায়, তখন আমার কাছে মনে হয় সবকিছুর দাম বেড়ে গেছে। আসলে জিনিসপত্রের দাম আগের সমানই আছে, আমার টাকাটাই মূল্যহীন হয়ে যাচ্ছে। মানে টাকার মূল্যটা কমে যাচ্ছে এখানে। হ্যাঁ, সেই জন্যই সবকিছু দামি লাগে। টাকার মূল্যটা কমে যাচ্ছে, সেখানে সবকিছু দামি। এটার সঙ্গে অনেক আগের আমি একটা কাজ করেছিলাম মঙ্গা নিয়ে, আমাদের উত্তরবঙ্গে একটা, কিন্তু খুব এটা প্রাকৃতিক একটা ঘটনায় বলতে পারি আমরা মঙ্গা। যদিও অনেকে বলছে এটা সামাজিক বা অর্থনৈতিক একটা ডিজাস্টার বা এক ধরনের রাজনীতিকরণ। তো মঙ্গা শব্দটার মানে কিন্তু মেহেঙ্গা থেকে আসছে, যখন জিনিসপত্রের দাম বেড়ে যায়। তো বিষয়টা কি ওইটার সঙ্গে কি খুব কোরিলেটেড না? মানে যখন দাম বেড়ে যাচ্ছে মানে কি কিনতে পারছে না, আর কি প্রোডাক্ট কিনতে পারছে না মানুষজন, টাকা আছে হয়তো বা। এবার একটু শাস্ত্রীয় বিষয়ে আমরা ঝাঁপ দিয়ে দিয়েছি হয়তো কথা বলতে বলতে। একটা বিষয় হচ্ছে মূল্যস্ফীতি আর মুদ্রাস্ফীতিটাকে অনেক সময় আলাদা করে আমরা শুনি। কেন শুনি বা জিনিসটার তফাৎ কি? মনে করেন প্রাকৃতিক কারণে কোনো জিনিসের দাম বেড়ে গেছে, সেটা কিন্তু মুদ্রাস্ফীতি না। মুদ্রার পরিমাণ বাড়ার কারণে যখন দাম বাড়ছে, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতির কারণে মূল্যস্ফীতি হচ্ছে। কিন্তু আমাদের দেশে প্রাকৃতিক একটা দুর্যোগের কারণে দেখা গেল যে সাতক্ষীরা সব চিংড়িকে ভাসিয়ে নিয়ে গেল, সব চিংড়ি সাগরে চলে গেছে, দেশে চিংড়ির অভাব দেখা দিল, তখন যে দামটা বাড়লো সেটা মূল্যস্ফীতি, এটার সাথে কিন্তু মুদ্রাস্ফীতি জড়িত না। ঠিক একইভাবে আবার মনে করেন যে দেশে অনেক শ্রমিক বিদেশে যাচ্ছে, বিদেশ থেকে আয় রোজগার করছে, এখন আমাদের দেশে শ্রমিক পাচ্ছে না, আমাদের গ্রামের দিকে শ্রমিক পাচ্ছে না। সেই জন্য কি হলো, যারা দেশে রয়ে গেল তারা বললো কি যে না, এখন আমাদের বেশি দাম দিতে হবে, যেহেতু আমাদের সংখ্যা কম, আমাদের মূল্য আরো বেশি, শ্রমের মূল্যটা বেড়ে গেল এখানে কিন্তু মুদ্রা কেন্দ্রিক ইস্যু হয় নাই। মূল্যস্ফীতি অনেক কারণে হতে পারে, হাজারটা কারণ আছে। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধ হয় তখন তেলের দাম বেড়ে যায়, তেলের দাম বাড়লে সবকিছুর দাম বাড়বে, তার মানে এই না যে এটার সাথে মুদ্রাজনিত কারণ। কিন্তু আবার যদি মুদ্রাস্ফীতি হয় তাহলে নিশ্চিত মূল্যস্ফীতি হবে। মানে এখানে যেমন হচ্ছে মুদ্রাস্ফীতির কারণে যেমন মূল্যস্ফীতিও বাড়ছে, আবার একই সঙ্গে চাহিদা এবং যোগানের যখন সমন্বয় হচ্ছে না বা এটার যখন একটা মিসম্যাচ হচ্ছে, তখনও কিন্তু দাম বেড়ে যাচ্ছে অথবা দাম
কমেও যাচ্ছে। যেটা আমরা দেখতে পাই যে আমাদের যখন পেঁয়াজ নিয়ে, আলু নিয়ে, কাঁচামরিচ নিয়ে, বিভিন্ন টমেটো আমার কাছে সেরা উদাহরণ লাগে যে এত বেশি দাম ওঠানামা করতে পারে একটা পণ্যের শুধুমাত্র সিজনের কারণে। এবং আমি নিজ চোখে দেখেছি অনেক ক্ষেত্রে টমেটো পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, কৃষক বলছে যে এই টমেটো বাজারে নিয়ে বিক্রি করতে যেই খরচ আমার পোষাবে না। তার মানে তখন তার চাইতে যোগান বেশি হয়ে গেছে, তখন তার পরিবহন খরচের চেয়ে দামই কমে গেছে, মানে দাম কমে গেছে, মানে পরিবহন খরচ আমার নিজের চোখে দেখা। পুরা ক্ষেতের টমেটো ঝরে যাচ্ছে, কৃষক ছুটছে ওরা কেন হচ্ছে, এটা বাজারে নিতে আমার যদি 10,000 টাকা খরচ হয় বা 5,000 টাকা খরচ হয়, এটা বিক্রি করলে 3,000 টাকা উঠবে, তো আমি লস প্রজেক্ট ছেড়ে দিচ্ছি। তো এই ক্ষেত্রে আসলে আমরা এগুলোকে চেক অ্যান্ড ব্যালেন্স কিভাবে করতে পারি? কেননা এটার সঙ্গে তো আমাদের শুধু অর্থনীতি না, আমাদের জীবনযাপনও তো অনেকটা জড়িত। এক্স্যাক্টলি, এটা একটা মানে খুব বড় একটা পয়েন্ট আর কি হয়তো তুলে ধরেছেন, যে আমাদের জীবনযাপনের সাথে এটা জড়িত। এটা কিন্তু অর্থনীতির ব্যাপার না। ধরেন কিছুদিন আগে একজনকে শুনলাম যে তার লেবু খেতে লেবু পেকে ঝরে পড়ে যাচ্ছে, সেটাও বাজারে নিচ্ছে না। বাস্তব ঘটনা, এগুলো কিন্তু কাল্পনিক কিছু না। যারা আসলে শহরে থাকেন ওরা অনেক সময় জিনিসগুলো বুঝতে পারে না। লেবু খেতে লেবু পড়ে যাচ্ছে, এদিকে ঢাকা শহরে আমরা লেবু জিনিসটা কত কদর করি, তাই না? কিন্তু সে বলছে যে আমার ক্ষেত থেকে বাজারে আনতে যে খরচ তার চেয়ে লেবুর দাম আরো কম। তো এটার সমাধান কি? একটা খুব সহজ সমাধান হচ্ছে আপনার বাসার পাশে লেবু গাছ লাগানো। আপনি যে শহরের মধ্যে 1 কোটি মানুষ একসাথ করেছেন, যাদের হাতে কোনো খাদ্য উৎপাদনের ক্ষমতা নাই, ওদিকে গ্রামে আরো কোটি মানুষ পার করেছেন যাদের কাছে খাদ্য উৎপাদনের ক্ষমতা আছে কিন্তু সেখানে ভোক্তা নাই। এই যে জীবনযাপনের আমাদের যে আরবানাইজেশনের ফলে যে কৃষি সমাজ এবং শহুরে সমাজে আলাদা করে ফেললাম, এর ফলে যে একটা ক্রাইসিস হচ্ছে, সেই ক্রাইসিসের ফলাফল হচ্ছে টমেটো নষ্ট হয়ে যাবে, লেবু নষ্ট হয়ে যাবে। এমন না যে ওই টমেটোগুলো আমি খেতে চাই না, এমন না যে ওই লেবুগুলো আমি চাই না। সত্যি কথা বলতে আমি পিকনিকের জন্য যেখানে গেলাম, টমেটো আমরা 2 হাত ভর্তি করে প্রত্যেকে, মানে পলিথিন নিয়ে যে যেমনে বেড়েছে ভর্তি করে এনেছি, তারপরেও ক্ষেতের মনে 10 ভাগের 1 ভাগও আনতে পারি নাই। এই যে আমাদের চাহিদা আছে, আমাদের হাতে টাকা নেই কিন্তু খাদ্য পাচ্ছি না ঠিক মতন, আবার আরেকদিকে একজন খাদ্য উৎপাদন করছে কিন্তু সে ভোক্তা পাচ্ছে না। আরবানাইজেশনের ফলে আমাদের জীবনযাপনের ফলে এই যে একটা পৃথকীকরণ হয়েছে, এটা একটা অনেক বড় সমস্যা। এই যে শহরের জীবনে তো আরো কিছু সমস্যা আছে, যেহেতু কথা প্রসঙ্গে এটা আসলোই। মনে করেন যে আমরা যে ময়লা উৎপাদন করি পুরো একটা শহর, এই ময়লাগুলো কিন্তু বর্জ্য কিন্তু রাখার কোনো জায়গা নেই, ম্যানেজমেন্ট নেই আমাদের গ্রামে। ম্যানেজমেন্ট আছে দেখি তো আমরা শহর পরিষ্কার পাচ্ছি। মনে করেন যে কিন্তু মনে করেন যে আজকে কোনো কারণে সিটি কর্পোরেশন বন্ধ হয়ে গেল, কথার কথা বাংলাদেশে তেল আসছে না বা তেল গ্যাস বন্ধ করে দিল, মধ্যপ্রাচ্যের দেশেরা সাথে বাংলাদেশের একটা রাজনৈতিক সমস্যা হলো, তো বললো যে না তোমাদের দেশে আমি তেল গ্যাস দিব না, সিটি কর্পোরেশন সব গাড়ি বন্ধ। 1 সপ্তাহের মধ্যে ঢাকা শহর একটা ভাগাড়ে পরিণত হবে। কোনো সলিউশন নেই তো আপনার প্রত্যেকদিন গাড়ি আসতে হবে। আমি কি করবো? রাস্তায় ফেলবো, এর বাড়ির সামনে ফেলবো, ওর বাড়ির সামনে ফেলবো, পুরো শহর গন্ধ হয়ে যাবে, বসবাস অনুপযোগী হয়ে যাবে। কিন্তু গ্রাম কি এটা হবে না। সে কি করবে? এটাকে মাটির নিচে পুঁতবে, সার হয়ে যাবে, গাছে কাজে লাগবে। এটা রিসাইকেলিং এর মধ্যে সেটাকে নিয়ে যেতে পারছে, যেটা শহরে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা আসলে একটা আর্টিফিশিয়াল একটা অবস্থা, মানে বলা যায় যে মেশিনারিজের মধ্যে দিয়ে টিকায় রাখছে। শহরে তো পানিও নেই পর্যাপ্ত। আপনার যদি কোনো কারণে ওয়াসা বন্ধ হয়ে যায়, আপনি গোসল করবেন কোথায়? ওই পরিষ্কার পানিও নেই যেখানে একটা ডুব দিতে পারবেন। তো আমাদের লাইফ কিন্তু অনেক ভালনারেবল শহরে। গোসল তো দূরের কথা, খাবোটা কি? পানি পান করবোটা, মানে পানি, পেয়যোগ্য পানি যেটাকে আমরা বলছি, বিশুদ্ধ পানির কথা তো, পেয়যোগ্য পানির কথা তো আমি দূরে ঠেলে দিচ্ছি। এই দূষিত পানি তো আমরা পেয়যোগ্য করে পান করছি বিভিন্ন সিস্টেমের মধ্যে দিয়ে, বিভিন্ন হয়তো বা ফিল্টার অনেক কিছু ব্যবহার করে, ফুটিয়ে করছে যার যেরকম সামর্থ্য অনুযায়ী। তো পানি না থাকলে তো সেটা ফুটাবো কি? এবং মাটির নিচ থেকে হয়তো আমরা এখন পানি তুলি, মাটির নিচ থেকে পানি তোলাটা আমরা যত নিচ থেকে তুলি শহরে, সেটা তো চাপ কলের পানি না, সেটা তো হচ্ছে একদম মোটর দিয়ে তুলতে হয়। এবং আরো একটা কথা, যেহেতু পানি নিয়ে আসলো, পানি যে আমাদের দেশে কত বড় সম্পদ এবং এটাকে যে আমরা কত বাজেভাবে নষ্ট করছি সেটা একটু বলি, যদিও একটু বলা যায় সাইডে চলে যাচ্ছি, তারপরে এই কথাটা জানা প্রয়োজন। আপনাকে যদি বলা হয় যে বাংলাদেশে গার্মেন্টস শিল্প বিকাশ করলো কেন, আপনি বা যে কেউ সবাই কি বলে? চিপ লেবার, হ্যাঁ, সস্তা শ্রমিক, সেজন্য শিল্প বিকাশ। কিন্তু শুধু সস্তা শ্রমিক না, বাংলাদেশের গার্মেন্টস শিল্প বিকাশ করার পিছনে আরেকটা কারণ হচ্ছে পানি। গার্মেন্টসে যে ডাইং করতে প্রচুর পানি লাগে। এই এত সহজে এত সস্তায় পরিষ্কার সুপেয় পানি পাচ্ছি,
সেটা বাংলাদেশ ছাড়া অন্য জায়গায় কিন্তু আমরা পাচ্ছি না, ওইভাবে পাচ্ছি না। সেই জন্যই বাংলাদেশে এই পরিমাণ পানি তারা মাটির নিচ থেকে তুলছে, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং করছে, তারপরে অনেক ক্ষেত্রে গিয়ে পানিটা একদম দূষিত অবস্থায় পরিবেশে ছেড়ে দিচ্ছে, নদীর পানি নষ্ট করছে। তার মানে দেখা যাচ্ছে যে এই যে একটা সিস্টেম, যেটার জীবনযাপনের সিস্টেম, যার সঙ্গে অর্থনীতি যুক্ত রয়েছে, এবং এর সঙ্গে অর্থনীতির কারণেই তো সব, মুদ্রা ব্যবস্থা রয়েছে, এগুলো বিষয়ে আমাদের আরো কথা হবে। এবং মুদ্রা ব্যবস্থার সাথে এই অর্থনীতির সম্পর্কগুলো কি, সেটাও কিন্তু একটা কানেক্টেড। এটা খুবই মানে ওয়াইল্ড লাগতে পারে যে কোথায় আরবানাইজেশন, কোথায় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, কোথায় মুদ্রা ব্যবস্থা, হাউ দিস থ্রি আর কানেক্টেড। এই যে জীবনযাপন, অর্থনীতি, মুদ্রা ব্যবস্থা, এর আসলে যে কানেকশনটা কোন জায়গায়? জি, আমি যেটা বললাম যে আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং মুদ্রা ব্যবস্থা কানেক্টেড। কেমন? তো প্রথমে আরবানাইজেশন আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিভাবে কানেক্টেড সেটা বলি। বাংলাদেশে যেই শিল্পের বিকাশটা হয়েছে, ঢাকা শহরকে কেন্দ্র করে যে গার্মেন্টস শিল্প, ট্যানারি শিল্পের বিকাশটা হয়েছে, সেইটার হাত ধরে কি ঢাকা সাভার থেকে শুরু করে কেরানীগঞ্জ আশেপাশের এলাকায় কি আরবানাইজেশনটা মানে চরম মাত্রায় বেগবান হয়েছে, খুব তাড়াতাড়ি গেছে আর কি। এই ইন্ডাস্ট্রিগুলো না থাকলে আপনি কিন্তু এই পরিমাণ আরবানাইজেশন দেখতেন না। এবং শুধু বাংলাদেশ না, এই যে লন্ডন শহরের বেড়ে ওঠা থেকে শুরু করে ম্যানচেস্টার, চীনের বেইজিং, সাংহাই, শেনজেন, পৃথিবীতে যত মেগা সিটিগুলো আছে প্রায় সবগুলাই বন্দর ইন্ডাস্ট্রিয়াল এরিয়াকে কেন্দ্র করে কি বর্তমানে। এমন একটা সময় ছিল যখন আসলে নদীকে কেন্দ্র করে আপনার বড় শহর গড়ে উঠতো। সেই জন্য আমরা দেখতাম যে প্রাচীন লন্ডন বলেন, প্রাচীন শহর যেটা লন্ডন, তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আগেও তো লন্ডন ছিল, তারপরে প্যারিস বলেন, এমনকি আপনার বুদাপেস্ট থেকে শুরু করে আপনার সব বড় শহর, দিল্লি এবং ঢাকাও তো একসময় ছিল ছোট একটা পরিসর। সবই কি নদীকে কেন্দ্র করেছে। কেন? কারণ যোগাযোগ। এখন কিন্তু আবার জিনিসটা যোগাযোগের চেয়ে বড় ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে শহর গড়ে ওঠে। এবং যে জায়গাগুলো আমাদের ইন্ডাস্ট্রির হাব, আমাদের যে ট্রানজ্যাকশনের হাব, সেগুলাই হচ্ছে কি যে আমাদের শহরের একটা মূল ইঞ্জিন। এবং ওইটা অনেক সময় নদীর পাড়ে বা সাগর পাড়ে হতে পারে যোগাযোগের জন্য, কিন্তু বলা যায় না যে শুধুমাত্র যোগাযোগকে কেন্দ্র করে এই শহরগুলা গড়ে উঠেছে। তো যাই হোক, তো এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে কি দেখা গেল যে এই গ্রামে থেকে প্রচুর মানুষ এসেছে, আবার এদেরকে কেন্দ্র করে চাকরি গড়ে উঠেছে, এদেরকে কেন্দ্র করে অফিস আদালত গড়ে উঠেছে, ট্রান্সপোর্টেশন হাব গড়ে উঠেছে, সুতার বা ইম্পোর্ট হাউস, বাইং হাউস, সব কিছু, ব্যাংকিং সেক্টর, পুরা জিনিসটা গড়ে উঠেছে। তো এই দুইটা কিভাবে কানেক্টেড আমরা দেখলাম। এবারে বলবো মানে মুদ্রা ব্যবস্থা এবং সুদ, এই জিনিসটা কিভাবে এদেরকে কানেক্ট করেছে। আমরা যে বর্তমান মুদ্রাটা বা সুদ ইটসেলফ যেটা দেখি, সেটা হচ্ছে কি যে আমরা যে জিনিসটা দিচ্ছি সেটা আবার বেশি করে ফেরত নিচ্ছি। আমি আপনাকে টাকা দিচ্ছি, সেই টাকাটাই আরো বাড়তি করে ফেরত নিতে যাচ্ছি। কেমন? জিনিসটা আসলে আরেকবার চিন্তা করেন যে আমি বলি যে একটা প্রথমে সহজ উদাহরণ দিই, তারপরে একটু ইয়ের দিকে আসি। মনে করেন যে ব্যাংকিং সেক্টরের হাতে কথার কথা 10,000 কোটি টাকা আছে। তারা 10,000 কোটি টাকা ঋণ দিয়ে 11,000 কোটি টাকা 10% রেটে বা যে কোনো রেটে 11-12% রেটে ফেরত চাচ্ছে। 12,000 মানে 10,000 কোটি দিয়ে 1,200 কোটি ফেরত চাচ্ছে। তো তারপরে বছরও তো আরো বেশি করে দিচ্ছে, তাই না? সুদে আসলে আরো বাড়াচ্ছে। তো এইভাবে দেখা যায় যে চক্রবৃদ্ধি হারে 10% রেটে প্রায় 7 বছরের দ্বিগুণ হয়। তো 10,000 কোটি টাকায় কিন্তু তারা সুদে আসলে ঘুরিয়ে 20,000 কোটি করে ফেলে। তারপরে সেটাকে 40,000, তাহলে কি 7-14 বছরে, 14 বছরে কিন্তু 10 থেকে 40, তো আর 50,000 কোটি টাকা থাকলে এই পুরো সিস্টেমের মধ্যে সব টাকা এসে তারপরে ওই টাকাটা দিয়ে বলে আরো টাকা ফেরত দাও। সো আমাদেরকে একটা অনন্ত দৌড়ে ফেলে দেয়। দৌড়টা কি? আরো বেশি প্রোডাকশনে যেতে হবে, আরো বেশি প্রোডাক্টিভ হতে হবে, আরো বেশি আউটপুট আনতে হবে, যেই কোনো মূল্যে টাকাটা তুলে এনে ঋণ শোধ করতে হবে। এর ফলে কি হয় যে আমরা সবাই কি ওয়ার্ক ডু জিডিপি গ্রোথ সারাক্ষণ করতে থাকে। এমনকি সরকার নিজেও ঋণগ্রস্ত, সরকারও জানে ট্যাক্স বেশি তুলতে হবে। জিডিপি গ্রোথ যদি না থাকে তার ট্যাক্সের পরিমাণ বাড়বে না, ট্যাক্সের পরিমাণ যদি না বাড়ে সরকারও বা নতুন সুদ আসলে কেমনে পূরণ করবে, এবং সরকারের ঋণও দিন দিন বাড়ছে। তো এই যে পুরা সিস্টেমে আমরা প্রত্যেকে ঋণগ্রস্ত এবং প্রত্যেকে সুদ পূরণ করতে হয় এবং প্রত্যেকের ঋণের বোঝা, সুদের বোঝা আরও বাড়ছে। সেই জন্য আমাদের ম্যাসিভ প্রোডাকশানে বারবার বেশি বেশি করে যেতে হয় এবং গ্রোথ রেট মেনটেন করতে হয়। সেইটার জন্য
এইটাকে কেন্দ্র করে, গ্রোথকে কেন্দ্র করেই আমাদের সমস্ত চিন্তা এবং সমস্ত ব্যয় হয়ে যায়। আমরা সেই জন্যই বলি কি যে আচ্ছা বন্দর থেকে ঢাকা পর্যন্ত চওড়া রাস্তা বানাও, যেন বেশি বেশি আমি গাড়ি পার করি, বন্দর ইয়ে করো, আরও বেশি ইন্ডাস্ট্রি করো, ইন্ডাস্ট্রি করলে তোমার ট্যাক্স মাফ করে দিচ্ছি, ইন্ডাস্ট্রি করলে তোমাকে ইনসেন্টিভ দিচ্ছি, ইন্ডাস্ট্রি করলে তোমাকে টাকা ছাপিয়ে হলে ঋণ দিচ্ছি। তারপরে এইভাবে মানে ওভারঅল সুদের যে চক্রের মধ্যে যখন একবার পড়ি, পুরা জাতির পলিসি থেকে শুরু করে মানুষের শ্রম ঘাম সব কিছুই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, প্রোডাকশন এবং টাকার পিছিয়ে হয়ে যায়। ফলে আমরা এই জিনিসগুলোর গ্রোথ দেখছি। এইভাবে তিনটা জিনিস কানেক্টেড। আমরা যদি সুদবিহীন একটা মানে সমাজ দেখতাম, তাহলে এইরকম মানে প্রত্যেকে টাকার পিছিয়ে ছুটছে, এই দৃশ্যটা থাকতো না। না, আর এই দৃশ্যটা না থাকলে প্রত্যেকে এইভাবে ম্যাসিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আরবানাইজেশন করছে এবং খালি ওভার কনজামশনের দিকেই সব অর্থনীতি থেকে শুরু করে মিডিয়া ফোকাস করছে, এই জিনিসটা এইভাবে থাকতো না। তো সেখানে যেখানে আমরা দেখছি যে আমাদের দেশে ইসলামিক ব্যাংকিং সিস্টেম চালু আছে, তারা বলছে যে সুদমুক্ত ব্যাংকিং। তো অনেকগুলো ইসলামিক ব্যাংকার রয়েছে, প্রত্যেকটা ব্যাংকের ইসলামিক ব্যাংকিং, শরিয়াভিত্তিক ব্যাংকিং রয়েছে, তারপরেও কেন একই দৃশ্য? না, ইসলামী ব্যাংকিং তো হচ্ছে কি যে একটা ধোঁকা। তো ধোঁকা দিয়ে তো আসলে বাস্তবে কোনো পরিবর্তন আসবে না। তো না, এখন মনে করেন যে আমি ইসলামী ব্যাংক কিভাবে কাজ করে কেউই জানে না। এটা হচ্ছে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে জানে, তো অবশ্যই কিছু কিছু, বেশিরভাগ মানুষ জানে না। ক্লিয়ার না? না, ক্লিয়ার না। এমনকি আমার বাবাও ইসলামী ব্যাংকের সাপোর্টার ছিল। একদিন বললাম কেমনি ঋণ দেয় বলো তো, খুব তো মানে জানলো না আসলে তো কেমনি দিতে। তো ব্যাপার হচ্ছে কি, ওরা কি করে যে সরাসরি ঋণ না দিয়ে একটু ঘুরিয়ে ঋণ দেয়, একটা ব্যবসার মতন একটা দলিল করে আর কি, যে বললো আচ্ছা আপনি ঋণ নেবেন, ঠিক আছে, এই কাগজে সাইন করেন যেন আপনি ব্যবসা হিসেবে ঋণটা নিচ্ছেন। আমি সাইন করলাম হ্যাঁ যেন ব্যবসা হিসেবেই দিচ্ছি, বিস্তারিত গেলাম না। চাইলে যাবো, আপনি এরপরে কোশ্চেন করতে পারেন। তো এই কাজটা কিন্তু রাসূল বা সাহাবীরা চাইলে করতে পারতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার যুগে কিন্তু মক্কায় সুদ ছিল, এবং ব্যাপার হচ্ছে যে তখনও কিন্তু মানুষ সুদকে খারাপ হিসেবে জানতো। এমনকি কাবা ঘর যখন পুনর্নির্মাণ হচ্ছিল নবুয়তেরও আগে, তখনও কিন্তু এই ওরা বলছিল যে সুদের টাকা তোমরা কেউ দিও না, আমরা কাবা ঘর পুনর্নির্মাণে সুদের টাকা নিব না। অথচ তখন ইসলামী নবুয়তই হয়নি। এই জিনিসগুলার পরেও রাসূল এবং সাহাবীরা যখন মদিনায় গিয়ে আবার একটা নতুন রাষ্ট্র গঠন করলো, তখন কিন্তু তারা সুদকে সম্পূর্ণ উচ্ছেদ করেছে। তারা কিন্তু বলে নাই যে আচ্ছা আমরা একটা ব্যবসা বাহানার মধ্যে দিয়ে, মানে বাহানা আর কি, যে একটা বান করি ব্যবসা বাহানার, তার মধ্যে দিয়ে আগে সুদের যে সিস্টেম সেটা চালু রাখি, কিন্তু এখন এটাকে হালালাইজেশন করে ফেলি কিছু ডকুমেন্ট প্রিপেয়ার করার মধ্যে দিয়ে। আচ্ছা, এই কিন্তু তারা কিন্তু করে না, চাইলে করতে পারতো। এটা কোনো টেকনোলজি না, এটা রকেট সায়েন্স না যে ওই সময় রকেট সায়েন্স ছিল না, এখন রকেট সায়েন্স এসেছে, সেজন্য আমরা এটা করতে পারছি। নাথিং লাইক দিস। জাস্ট বললো কি যাচ্ছে টাকা নিবা, হ্যাঁ নাও। একজন যে প্রকাশ্য সুদী বা সত্যবাদী সুদী, সে বলে কি যে আচ্ছা আমি সুদ নিচ্ছি, তুমি টাকা নাও, সুদ দিবা। আর যে ধোকাবাজ সে কি বলে, আচ্ছা আমি টাকা দিচ্ছি, মনে মনে কল্পনা করে নাও তুমি আমার প্রতিনিধি, নিজে যা কিনবা মনে করবা আমার জন্যই কিনছো, আবার নিজে নিজের কাছে সুদের হারে বিক্রি করে দিবা, তারপর আমার টাকাটা ফেরত দিও। আমার রেট আর ওর রেট এক সমান, কিন্তু আমি তোমাকে মনে মনে একটা জিনিস কল্পনা করতে বললাম, যেটা কল্পনা করতে পারি নাই, পাস আমি হালাল হয়ে গেছি। ও মাই গড, এটা তো খুব কঠিন কাজ আমার জন্য। জাস্ট ইট। এই কথাটা চাইলে সাহাবীরা আসলে বলতে পারতো। নাথিং। তো এইটা দিয়ে কেমনে আমরা কল্পনা করতে পারি যে সুদের সিস্টেম থেকে বের হবো? এটা আসলে ধর্মপ্রাণ মুসলিমদেরকে সুদের সিস্টেমের ভিতরেই ঢুকাই ফেললো, যেটা হয়তো তারা অন্যথায় ঢুকতো না। তারা সতর্ক থাকতে পারতো যে না এটা সুদ, আমি জেনে বুঝে সুদটা নিচ্ছি, যেহেতু আমি এটা থেকে একটু দূরে থাকি। কিন্তু আপনি এই বিয়ার আনলেন, এবং মানে আমিও বিয়ার বিক্রি করছি, সেও বিয়ার বিক্রি করছে, সে বললো না এই বিয়ারের উপরে যেহেতু একটা মধুর প্রলেপ আছে, বা এই বিয়ারের উপরে যেহেতু আরবি নামে বিয়ার লেখা আছে, খেয়ে ফেলো, হ্যাঁ এটা হালাল হয়ে যাবে। সেরকম বলতে কি এখন যারা ইসলাম ব্যাংক নিয়ে গবেষক, ওরা বলবে না আমরা তো আসলে ফান্ডামেন্টালি আসলে ভিন্ন কিছু প্রস্তাব করেছিলাম, ব্যাংকার এইভাবে করে ফেলেছে, ওরা এটা বলতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে বাহানা তো বাহানাই। এই মনে করেন যে জাকাত, আমরা কখন জাকাত দিই? যখন আমাদের 1 বছর একটা সম্পদ আমাদের হাতে থাকে, তরল সম্পদ, হ্যাঁ, যে আমার হাতে এই 1 কোটি টাকা ছিল 1 বছর ধরে পড়েছিল, তারপরে তো এটা জাকাত দেই। কারণ আমার হাতে 1 কোটি টাকা আছে, 1 বছর হওয়ার আগে 11তম মাসে আমি আমার স্ত্রীকে বললাম তোমাকে সব সম্পদ লিখে দিচ্ছে, আমার 1 কোটি টাকা দিয়ে দিচ্ছি তোমাকে, হ্যাঁ।
কিন্তু স্ত্রীকে শিখাই দিলাম তুমি 1 বছর রাখবা না, 11তম মাসে আমাকে দিয়ে দিবা। তারপরে জাকাত দিতে যখন হচ্ছে না। তারপর যখন তার 11 মাস গেল তখন আমার হাতে দিল, আবার 11 মাস গেল আমি তার হাতে দিলাম। এভাবে আমরা সারা জীবনে সম্পদ ধরে রাখছি, 1 টাকাও জাকাত দেয়নি। এইভাবে কিন্তু আমি আইনের ফাঁক ফোকরে এমন একটা পলিসি তৈরি করছি যেটা আসলে আল্লাহর সাথে ধোঁকাবাজি করছি আমরা। আল্লাহকে দেখাচ্ছি আল্লাহ তুমি বলেছো 1 বছর হলে দিবে, আমি দেখো 11তম মাসেই হাত পার করছি। কিন্তু হোল যে আমার যেই ইফেক্টটা সমাজে এবং আমার যেই কাজটের মানে আমি যে কাজটা করলাম সেই কাজটাই তো হচ্ছে কি যে একটা হারাম কাজ করলাম, তাই না? এখন আমি বললাম কি যে না, আল্লাহর আইনে লেখা আছে 12 মাস, আমি 11 মাসে দিয়েছি, তার মানে আমি কোনো অন্যায় করি না, এটা হালাল হয়ে গেছে। ঠিক তেমনি সুদ জিনিসটা হচ্ছে বর্জনীয়। সুদকে বলা হয়েছে যুদ্ধের মতন ইসলামের বিরুদ্ধে। তো এই জিনিসটাকে কেন আমি হালালাইজ করার চেষ্টা করব বিভিন্ন আইনের ফাঁক ফোকর দিয়ে? মূলত তারা যেটা বলে যে সত্যিকারের প্রতিনিধি আনতে হবে। হ্যাঁ, ধরা যাক আপনি আমার থেকে ঋণ নিতে আসলেন, থার্ড পার্টি আনবে, থার্ড পার্টি এনে ব্যবসায়ী চুক্তিটা করবে। তো ধরা যাক আপনি বললেন যে আমি একটা গাড়ি কিনবো, আমি বললাম কি যে ঠিক আছে আমিও গাড়ি বেচবো। তো এখন বাজারে গাড়ির দাম 1 লাখ টাকা, না 1 লাখ টাকা তো গাড়ি পাওয়া যায় না, 10 লাখ টাকা। তো আমি বললাম কি যে আমার থেকে তুমি 12 লাখ টাকায় কিনে সামনের বছর এই টাকাটা দিবা। তখন আমি যে 10 লাখ টাকা গাড়ি কিনে ওর থেকে আমি গাড়িটা কিনবো, কিনে আপনার কাছে 12 লাখ টাকায় বিক্রি করবো এবং বলবো সামনের বছর আমাকে 12 লাখ টাকা দিবা। আলটিমেটলি এটা দৃশ্যত সম্পূর্ণ ব্যবসা। হ্যাঁ, কিন্তু আমি যখন একটা ব্যাংক হই, আমি যখন একটা সুদের ব্যবসায়ী হই এবং সুদের নিয়তে এই কাজটা করি, তখন সেইটা হয়ে যায় বাহানা। আমি কিন্তু গাড়ি ব্যবসায়ী না, গাড়ি লাইসেন্স নেই, কিচ্ছু নেই, আমি কোনোদিন গাড়ি ব্যবসা করিই নাই। কিন্তু আমি শুধু আপনাকে টাকা দিয়ে বাড়তি টাকা ফেরত নিতে চাই, এই উদ্দেশ্যে আমি একটা নাটক সাজালাম। এখানেই আমার অবজেকশন। উই আর প্লেয়িং ড্রামা উইথ গড। কঠিন বিষয়। হ্যাঁ, মানে চিন্তা ভাবনা করতে গেলে আসলে মানে অনেক কিছুই ভিড় করে। মানে আপনার কথা শুনতে শুনতে আমার মাথার মধ্যে এরকম একটা চক্কর দিতে শুরু করেছে যে আমরা কোন জায়গাটার মধ্যে রয়েছে। আমরা আসলে সুদের কাছে নতি স্বীকার করলাম, সুদের কাছে ঘাড় নত করলাম, সেজন্য ইসলামের মধ্যে দিয়েই সুদের মডেলকে বাস্তবায়ন করার চেষ্টা করলাম। এইটাই হচ্ছে বাস্তব। সেই জন্য বাংলাদেশের সব ব্যাংকে যদি ইসলামী ব্যাংক করেন, কোনো দৃশ্যত পরিবর্তন হবে না। কোনো দৃশ্যত পরিবর্তন হবে না। দৃশ্যত কি, কোনো পরিবর্তনই হবে না। যা আল্লাহ তা কদুই থাকবে, শুধু বাড়তি কিছু দলিল সিগনেচার করতে হবে, তাছাড়া কিছু না। তার মানে আসলে আমরা একটা কি বলবো একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। আমরা একটা, আপনি যেটা বললেন যে একটা বাহানার মধ্যে, একটা বাহানা না, মানে একটা হচ্ছে কি যে দুইটা একই জিনিস, কিন্তু একটা হচ্ছে কি যে নাম একটু আরবি টারবি দেওয়া হয়, আর একটা নাম একটু বাংলা বা ওয়েস্টার্ন দেওয়া হয়। হ্যাঁ, এই নামগুলো অবশ্য বেশ ইন্টারেস্টিং, আমার কাছে বেশ ভালোই লাগে। এমনি মূলত একই হয়, মূলত একই ঘটনা হয়, জাস্ট একটু দুই একটা দলিলে বাড়তি সাইন করতে হয়, আর নামগুলো আরবি হয় এবং এইটাই, তাছাড়া কোনো। আপনি তো যেহেতু মুদ্রা ব্যবস্থা, অর্থনীতি এইসব বিষয় নিয়ে লেখালেখি করছেন, আপনার পড়াশোনা তো ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং নিয়ে, এবং তারপর আপনি বাইরেও পড়াশোনা। হ্যাঁ, অর্থনীতি নিয়েও পড়াশোনা আছে, ফাইন্যান্স নিয়েও আছে, অ্যাকাউন্টিং নিয়েও কাজ করা আছে। মানে টাকা পয়সা যেখানে যেখানে লাগে সেই জায়গাগুলো নিয়ে আপনি পড়াশোনা করেছেন। খুবই ভালো লাগছে এটা যে যাক একজন, মানে এই বিষয়টা আমি আবার খুবই আসলে দুর্বল। যাই হোক, যেটা আমি জানতে চাইছি, যেহেতু আপনার বাইরেও পড়াশোনা করেছেন, আপনি লম্বা সময় বাইরে ছিলেন, ইউরোপে ছিলেন আপনি, ইউরোপের ব্যাংকিং সিস্টেম এবং মুসলিম বিশ্বের ব্যাংকিং সিস্টেমের আসলে পার্থক্যটা কোন জায়গায়? না, সারা দুনিয়ায় ব্যাংকিং সিস্টেম একই, মুদ্রা ব্যবস্থা প্রায় একই। তো এটা একটা গ্লোবাল চ্যালেঞ্জ আমাদের জন্য, এবং আমি মনে করি এইটাকে এইভাবে আনা হয়েছে কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 3টা চুক্তির মধ্যে দিয়ে আমি বলবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় আমার মতে। একটা ছিল ব্রেটন উডস চুক্তি, ওর মধ্যে দিয়ে আরো 2টা জিনিস তৈরি হয়, একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক আর একটা হচ্ছে IMF। তো এই 3টার মধ্যে দিয়ে কিন্তু আসলে সারা দুনিয়া এক সিস্টেমে আনার হচ্ছে কি যে বীজটা বপিত হয়ে যায়, এবং ওই ব্রেটন উডসের মধ্যে দিয়ে চুক্তিটা হয়ে যায়। ওর মধ্যে দিয়ে আসলে এখন সারা দুনিয়াকে এক সিস্টেমে নিয়ে আসা হয়েছে। তো এইটা, এবং তার আগে যে ইউরোপের দেশগুলোকে আমরা যদি দেখি আরো 300-400 বছর আগের ইতিহাস, সেখানে সেন্ট্রাল ব্যাংকের মধ্যে দিয়ে পুরো দেশকে এক সিস্টেম আনা হয়, এবং পৃথিবীর সব দেশের সেন্ট্রাল ব্যাংকে এক সিস্টেমে আনতে কিন্তু IMF। এই যে হোল সিস্টেমটা, এইটা
আমার মতে এটা একটা প্ল্যান্ট যে আমরা সারা দুনিয়াতে এই অর্থ মুদ্রা ও সুদ ব্যবস্থা বাস্তবায়ন করব এবং ইসলামী ব্যাংকিং আসলে ওইটারই একটা অংশ, আচ্ছা যেটা হচ্ছে কি যে এই সিস্টেমকে চ্যালেঞ্জ করে না, বরং এই সিস্টেমকে মেনে নেয় এবং মেনে নিয়ে কিভাবে এটাকে মানুষের কাছে হালাল হিসেবে আইনের ফাঁক ফোকরে উপস্থাপন করবে সেই চেষ্টাটা করে। সত্যিকারের যেই মডেলটা যেখানে হচ্ছে কি যে রিয়েলি আমরা ব্যবসা ফাইন্যান্সিং ইনভেস্টমেন্ট করব, সেই মডেলটা নিয়ে স্কলাররা কথা বলে, কিন্তু বাস্তবে এটার এফেক্ট জিরো, একেবারেই জিরো। বাংলাদেশে একেবারে জিরো। পৃথিবীর অন্য কোনো দেশে যদি সামান্য কিছু থাকলে থাকতে পারে, সারা দুনিয়াতে এখন মোটামুটি একটা মডেলই ডমিনেন্ট, সেটা হচ্ছে যে ঘুরাই সুদ, যেই মডেলটা ঘুরানো সুদ, মানে যে চক্রবৃদ্ধি হার যেটাকে হ্যাঁ চক্রবৃদ্ধি বলতে কি মানে সরাসরি সুদ না খেয়ে একটু দলিলের মধ্যে দিয়ে একটু জাস্ট সিস্টেম করে ব্যাকডোর রিবা যাকে বলে, যে মানে যেন সামনে দরজা দিয়ে না ঢুকি পিছিয়ে দরজা দিয়ে ঢুকলাম, আলটিমেটলি উই আর ইন দ্য সেম রুম ডুইং ওয়ার্ক ফর দ্য সেম সিস্টেম। যে এই যে আসলে মানে আপনার কথা শুনে যেটা মনে হলো যে আমরা সবই এক, সব পুরো বিষয়টাই, তাহলে আসলে ইসলামিক ব্যাংকিং বা আসলে মূল বিষয়টা কি, মানে রিয়েলটা কি, ইসলামিক ব্যাংকিং বলতে আসলে কি বোঝায়? ইংরেজিতে একটা শব্দ আছে অক্সিমরন। অক্সিমরন হচ্ছে কি যে দুইটা সম্পূর্ণ বিপরীত শব্দ যখন আমরা এক পাত্রে আনি, কেমন যেমন একটা অক্সিমরন হচ্ছে ফ্রেন্ডলি ফায়ার, আমি ফায়ার করছি আবার ফ্রেন্ডলি, এটা একটা অক্সিমরন। ঠিক তেমনি আপনাকে যদি বলি হালাল মদ, অক্সিমরন না? ঠিক তেমনি ইসলামী ব্যাংকিংও টু সাম এক্সটেন্ট অক্সিমরন, কারণ একই সাথে ব্যাংকিং আসলে আমরা যখন ব্যাংকিং বলি অনেকে বলে না ব্যাংকের মধ্যে দিয়ে তো আমরা এমন কিছু কাজ করি যেটা সুদ না বা যেটা হালাল। আসলে ব্যাপার হচ্ছে হ্যাঁ ওটা তো হতেই পারে, ওটা নিয়ে আমার আপত্তি নেই। তো যেমন হসপিটাল কি চিকিৎসা দেওয়া এবং নেওয়ার কারবার, যে আমরা আপনি চিকিৎসা কিন্তু ডাক্তারের কাছে গিয়ে ঘুরে ঘুরেও নিতে পারেন, আবার ডাক্তার ঘুরে ঘুরে রোগী দেখতে পারে, এটা গ্রামের দিকে ছিল বা এখন হয়তো আছে। কিন্তু যখন আমরা একটা সেন্টার করি যেখানে আমরা একটা ছাতার নিচে এসে লেনদেনটা ফর্মালাইজ করব, সেটা হচ্ছে হাসপাতাল। ঠিক তেমনি সুদের লেনদেন আপনি ঘুরে ঘুরেও করতে পারেন, সুদের লেনদেন একা একাও করতে পারেন। যখন আমরা যে একটা সেন্টারে এসে লেনদেনটা করি সেটা হচ্ছে কি ব্যাংক, সেই হিসেবে অক্সিমরন। তো ব্যাংককে ইসলাম করা বা ইসলামী ব্যাংক করা এই জিনিসটা হচ্ছে কি যে একটা মানে আমাদের প্রথমে মাথা থেকে চিন্তা বের করতে হবে। আমরা বলবো যে ইসলামী ফাইন্যান্স বা ইসলামী অর্থায়ন, ইসলামী অর্থ ব্যবস্থা, সেইটা কি ওটা জানতে চাবো। তো একটা জিনিস কি আল্লাহ বলেছে যে তোমাদের জন্য কি আমরা এই নিজের স্বার্থের অতীত কোনো জিনিস হারাম করি না, বা আমার যে হালালটা ওইটাই কি প্রকাশ্য সহজ, ওইটাই ন্যাচারাল, এবং এই জিনিসগুলো হ্যাঁ এগুলো কিন্তু ইসলামের একটা মানে একটা বার্তা, যে আসলে হালালটাই হচ্ছে কি ন্যাচারাল জাস্টিস এবং রাইট, আর হারামটাই হচ্ছে কি যে আমাদের জন্য আসলে খারাপ কঠিন, এবং এটা কখনোই হালাল সাধ্যের অতীত না। তো এখন ওই সেই হালাল বা ইসলামী অর্থ ব্যবস্থাটা কি, সেটা হচ্ছে যে ব্যবসা এবং ইনভেস্টিং। হ্যাঁ, এবং অনেকে বলে যে বর্তমান যেই আমাদের অর্থ মুদ্রা ব্যবস্থা সরকার ইত্যাদি এর মাঝে থেকে আসলে সত্যিকার অর্থে হালাল ইসলামী ব্যাংকিং করা সম্ভব না, এটা সিস্টেমের দোষ, আমরা খারাপ না, আমরা ঠিকই আছি, সিস্টেমের কারণে মনে হচ্ছে আমরা ধোঁকাবাজ। ব্যাপারটা তা না, একদম এই ব্যবস্থায় এই সরকারের মধ্যেই কিন্তু আপনি চাইলে পৃথিবীর যে কোনো দেশের মুসলিম দেশে অমুসলিম দেশেও চাইলেই আপনি রিয়েল ইসলামী ফাইন্যান্স এটা সেটা করতে পারবেন এবং করছে। অথচ এটাকে আমরা হ্যাঁ অবশ্যই হচ্ছে, কিন্তু এটাকে আমি ইসলাম নামেই চিনি না। আচ্ছা একটু যদি ডিটেইলস। হ্যাঁ, যেমন আমরা কি দেখি ইসলামের মধ্যে হালাল কি ব্যবসা, হারাম হচ্ছে সুদ, কোরআন স্পষ্ট আয়াত। আবার আপনাকে যদি আমি সুদমুক্ত ঋণ লেনদেন করি সেটা হালাল, যখন সুদ আসে সেটা হয়ে যায় হারাম। এর বাইরে কিন্তু আর কিছু নাই, দিন পরিপূর্ণ হয়ে গেছে, এর বাইরে নতুন কোনো কিছু নাই। এখন আপনি ব্যবসা করছেন, আপনারা 4-5 বন্ধু মিলে প্রত্যেকের 2-3 লাখ টাকা ছিল, আপনারা সবাই মিলে 15 লাখ টাকার একটা ফান্ড করলেন, একজন ম্যানেজারকে দায়িত্ব দিয়ে একটা ব্যবসা পরিচালনা করছেন বা একটা দোকান কিনে ভাড়া দিচ্ছেন, সেই ভাড়া আপনারা 4-5 জন নিচ্ছেন ভাগাভাগি করে। এটাই তো আমি ব্যাংকে টাকা রেখে, হ্যাঁ আমি ব্যাংকে টাকা রেখে যে সুদটা পাবো এটা না দিয়ে আমরা 4-5 জন মিলে একটা দোকান কিনে দোকানে ভাড়া 4-5 ভাগ করবো, সেটা হচ্ছে না সারা দুনিয়ায়, সেটা কোনো আইনে নিষিদ্ধ না, এটা তো ইসলামিক ফাইন্যান্স। তারপরে আপনি বলেন যে না আরো বড় পর্যায়ে করতে চাই, হ্যাঁ বড় পর্যায়ে করতে পারো। আমরা যখন ক্রাউড ফান্ডিং করতে পারি, সেটা হচ্ছে বাংলাদেশে হচ্ছে, আমেরিকাতে হচ্ছে। ক্রাউড ফান্ডিং নামটাই তো ইংরেজি, মানে ওখান থেকে এসেছে, এটা তো ইসলামিক ফাইন্যান্স, এটা কোথাও নিষিদ্ধ না, এটা তো ব্যবসা। এখানে কি সুদ হচ্ছে না? হচ্ছে না। আবার আমরা যখন
শেয়ার মার্কেটে আইপিও ছাড়ি এবং এর মধ্যে দিয়ে ক্যাপিটাল তুলি, এবং আমরা যখন মিউচুয়াল ফান্ড, যেখানে হচ্ছে কি যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তির টাকা একত্র করে পাবলিক যেই স্টক সেগুলা কেনা বেচা করে, সেটা মিউচুয়াল ফান্ড, সেইটাই তো ইসলামী ব্যাংকের রিয়েল মডেল। এর জন্য নতুন কোনো কিছু আবিষ্কার করতে কিন্তু হয় নাই, হবেও না। বরং যদি বলতে পারতো যে ওকে মিউচুয়াল ফান্ড বা ভেঞ্চার ক্যাপিটাল, ভেঞ্চার ক্যাপিটাল হচ্ছে যারা আপনার স্টার্ট আপে ইয়ে করে, দেখেন শব্দগুলো কিন্তু ইংরেজি শব্দ, মানে আমেরিকাতে এগুলো চর্চা হচ্ছে, রিয়েল ইসলামিক ফাইন্যান্স যেটা, সেটাকে ইসলাম নাম দেওয়ারও প্রয়োজন নাই, কারণ এইটাই ন্যাচারাল, এইটাই হালাল, এইটাই এমনিতেই থাকবে পৃথিবীতে। যে আমরা সবাই মিলে টাকা একটু করে দিব, একজন ম্যানেজার এসে এগুলো ইনভেস্ট করবে, অথবা আমরা নিজেরা মিলে সরাসরি ব্যবসা করব, অথবা আমরা একজন ম্যানেজার রেখে ব্যবসা করব, এগুলো কোনোটার নাম মুদারাকা, কোনোটার নাম মুদারাবা, কোনোটার নাম মুশারাকা। আমার আরবির কিন্তু বলার প্রয়োজন ছিল না, কারণ বাংলাতে এই কনসেপ্ট আছে, ইংলিশে এই কনসেপ্ট আছে, আরবিতে আছে, এটা পৃথিবীর যে কোনো দেশে যে কোনো সমাজে। তার মানে কি আরবি শব্দগুলো ব্যবহার করে এক ধরনের আসক্তি তৈরি করা, বা এক ধরনের আসক্তি, যেটাকে আমরা বলি আর কি, আকাঙ্ক্ষা তৈরি করা, বা মানুষকে ওই ভাইব্রেন্ট করা আর কি। আসক্তিও আকাঙ্ক্ষাও না, এগুলো হচ্ছে যে একটি স্ক্রিন তৈরি করা, যেন ওই স্ক্রিন দেখে মানুষ মনে করে যেহেতু আরবি শব্দ আছে জিনিসটা খুব ভালো হবে। হ্যাঁ, সেটাই। কিন্তু স্ক্রিনের পিছে কি হচ্ছে সেটা যেন আমরা ইনভেস্টিগেট না করি। যেখানে যদি বাংলায় লিখতো, যেমন মুদারাবা, যেই আমরা স্কিম, আমরা যখন ইসলামী ব্যাংকে টাকা জমা রাখি, মুদারাবা না লেখে যদি বলতো কি যে আমরা আপনার থেকে ইনভেস্টমেন্ট নিচ্ছি বা বিনিয়োগ নিচ্ছি, আমি ম্যানেজার, আমি আপনার ম্যানেজার, আপনি আমার ব্যাংকের মালিক, এই কথাটা যদি বাংলায় লিখে দিত খুব সমস্যা হয়ে যেত। তখন বলতো আমি যদি মালিক হই আমাকে বোর্ড অফ ডিরেক্টরে নিতে হবে, আমি যদি মালিক হই আমাকে তোমার লাভ ক্ষতির রিপোর্ট দিতে হবে, তুমি যদি ম্যানেজার হও তুমি এত পার্সেন্ট নিবে না, আমার এইটা দেখাও ওইটা দেখাও, মালিক যখন আমি, আমার এগুলো সব রাইট আছে, কেমন সব ডকুমেন্ট আমি দেখবো, তো এগুলো লিখতে অসুবিধা, সেজন্য একটা আরবি মেরে দিলাম, বাস কাজ শেষ। যেহেতু আরবির সাথে আমাদের আবার রিলিজিয়াস, বুঝলাম না মুদারাবা মানে কি, কিছু বুঝলাম না, সারা জীবন সাইন করে আসলাম, মুদারাবা লিখে আসছি, শেষ। আচ্ছা, কিছুদিন আগে আমি মুরাবাহার নিচ্ছি, মুশারাকা নিচ্ছি, কি নিচ্ছি না নিচ্ছি, আরবি যেহেতু আছে মনে ভালো কিছুই হবে। কিছুদিন আগে এটা ধোকার একটা অংশ, বাংলাতে ক্লিয়ার করে না লেখে আরবি লিখে দিলাম। যদি বুঝার প্রয়োজন হয়, আমার এখানে ভাড়া করে স্কলার আছে, মানে ব্যাংকের নিজস্ব ভাড়া করে স্কলার থাকে, ইন্ডিপেন্ডেন্ট স্কলার না। ব্যাংকে যে শরিয়া বোর্ড, ওরা কিন্তু ব্যাংকের নিজস্ব বেতনভুক্ত স্কলার, হ্যাঁ, ওটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না। ইন্ডিপেন্ডেন্টের কাছে তো যাইতে বলবে না, তো ব্যাংকে যদি বলে ভাই আরবি টারবি বুঝি না, তাহলে ওই যে আমার ভাড়া করা লোক আছে ওর কাছে যাও, এবং ভাড়া করা লোককে ওই জন্যই ভাড়া করা হয় যেন মানুষকে এমনভাবে বুঝাই দেয় যে এই ব্যাংকের উপর বিশ্বাস স্থাপন করে। 100% ধোকার মডেল। আপনার কথা শুনে আমার আরেকটা কথা মনে পড়ে গেল। কিছুদিন আগে এক ভদ্রলোকের কথা শুনছিলাম, আমার পরিচিত, তিনি নাম বলছি না, অনেকে চিনে ফেলবেন আর কি। তো তিনি ইসলামিক ব্যাংকে টাকা জমা দেন, কিন্তু উনি নাকি এফডিআর এর কোনো উনি ইন্টারেস্ট নেন না। এটা কি সম্ভব এই প্রচলিত ইসলামিক ব্যাংকিং সিস্টেমে? মানে উনি নাকি কোনো সুদ নিচ্ছেন না। না, এরকম অনেকেই আছে। এমনকি ব্যক্তিগতভাবে আমি অনেক আলেমকে পাই, এমনকি যারা ইসলামিক ব্যাংকিং নিয়ে কাজ করছে, বা তাকি ওসমানী সাহেবের ছাত্রদের মধ্যে প্রায় সবাইকে আমি এটা দেখেছি যে ওরা ইসলামিক ব্যাংকে টাকা রাখে কিন্তু সুদটা নেয় না। এইটা এরকম অনেকেই আছে যারা ইসলামী ব্যাংকে টাকা রাখে কিন্তু সুদ নেয় না, ভাবে যে সে যেন নিজে সবচেয়ে পবিত্র থাকতে চায়। অনেকে আছে গোপনে দান করে দেয়, এই দানে অবশ্য সওয়াব হবে না, এটা গোপনে দান করতে হবে যেন কেউ আপনাকে না চিনে, যে আরে ওই লোকটা তো দানবীর সম্মান, মানে এটা হচ্ছে কি যে জাস্ট একটা হারাম থেকে নিজেকে মুক্ত করে দিলাম। এটা অনেকে করে, সম্ভব। আবার ব্যাংকে দরখাস্ত দিয়ে অনেকে আছে যে সুদ নেয় না, যে বলে যে তোমার সুদ তুমি নাও, আমি নিব না। এটা অবশ্য আমি একটু পছন্দ কম করি, কারণ সেই ক্ষেত্রে ব্যাংকের মালিককে আমি আসলে মোটা তাজা করছি আরও, সে এটা নিয়ে আরও সুদ খাবে। তো তার চেয়ে বরং ওইটা নিয়ে মানে দিয়ে দেওয়াই ভালো, যারা সুদের ভুক্তভোগী, যারা ঋণ খেলাপি হয়েছে অনিচ্ছা সত্ত্বে, বা যারা আপনার দরিদ্র অসহায় মানুষ, অথবা যারা সুদের বিরুদ্ধে কাজ করছে, এরকম কোনো অর্গানাইজেশন থাকলে, কর্জে হাসানা ফান্ড থাকলে ওদেরকে গোপনে দিয়ে দিলে আমার মতে আরো ভালো। তা না হলে তো আসলে সুদখোরের হাতে আরো বেশি টাকা তুলে দিলাম না। এটা অনেকে করছে, তার মানে এই ধরনের সিস্টেম করছে, তারা হয়তো এইভাবে চিন্তা করেন। আবার চিন্তা করে এরকম একজন লোকও বললো না, তারপরেও নিজের হাতে সুদের টাকাটা ধরবো এটাই খারাপ লাগে, সেজন্য ও নিলে নেক, এটা ওর ব্যাপার, আমি এটাই আর কি। তো করছে তো অনেকে, হ্যাঁ আছে এরকম, অনেকে দরখাস্ত পর্যন্ত দেয় যে আমি এখানে সুদ চাই না, তুমি তো আমার সুদ রেখে দাও।
তাহলে সেই ক্ষেত্রে সে কি যে টাকাটা জমা দিচ্ছে সেই টাকাটাই জাস্ট ওই টাকাটা সে আবার পরে ফেরত নিচ্ছে, ব্যাপারটা এরকম করা যায়, মানে জাস্ট একটা সেফটি ভল্ট হিসেবে সে ব্যাংকে ব্যবহার করছে। হ্যাঁ, ভল্ট হিসেবে ব্যবহার করছে, তবে তার টাকার মূল্যমান হারাচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু মুদ্রাস্ফীতি বিষয়টা আছে। তো সে আসলে ভল্ট হিসেবে ব্যবহার করছে, কিন্তু এটা ফ্রি না, ওটা কিন্তু একটা পেমেন্ট আছে, গোপন পেমেন্ট। গোপন পেমেন্ট একটু খোলাসা করে। গোপন পেমেন্ট হচ্ছে যে আমার টাকার মূল্যমান হারাচ্ছে, আমি 10 বছর ব্যাংকে রাখলাম, 10 বছর পরে তো টাকা দিয়ে আগের সমান কিনতে পারবো না, এই যে টাকার একটা মূল্যমান হারালো, এটাই তো পেমেন্ট। এটাই তো বাহ। আসলে এইভাবে আমরা অনেক সময় চিন্তা করতে পারি না, এবং আরেকটা জিনিসও চিন্তা করতে পারিনি। আপনার একটা ভিডিও দেখে আমার কাছে মনে হলো যে এইভাবে তো আসলে আমিও দেখেছি অনেককেই। আপনি যেমন ব্যবসার কথা বললেন, আমাদের অনেকে আছে তারা ইসলামিক ব্যাংকিং পছন্দ করে, তারা ব্যবসা করতে মানে সুদ নিতে চায় না, তারা টাকা খাটাতে চায়, কিন্তু ব্যবসায় তারা সহজে নামতে চায় না। কি লাভ দিবেন? আপনি বলছিলেন যে লাভ কি, আমার লাভটা কোথায়, বা কত পার্সেন্ট লাভ দিবে, এই যে পার্সেন্টেজের জায়গাতে তারা চলে যাচ্ছে। আপনি ক্রাউড ফান্ডিংয়ের কথা বললেন, ওই জায়গাতেও আমাদের মধ্যে অনেকে আছে, দেখা যাচ্ছে যে বলছে ঠিকই, কিন্তু যখন সামনে আসছে তখন সেই জায়গাটার বিশ্বাস রাখতে পারছে না। এখানে ব্যাপার হচ্ছে কি, একটা এটা তো আসলে আমাদের একটা জাতীয় সমস্যা, যে আমাদের যে আইন শৃঙ্খলা পরিবেশের একটা অসুবিধা আছে। যেমন অডিট ফার্মের কাজ হচ্ছে কি, যে জিনিসগুলো নিশ্চিত করা, যে ব্যবসায় কত লাভ হচ্ছে না হচ্ছে এগুলো চেক করে দেখা। তো অডিট ফার্মগুলো যদি ঠিক মতন কাজ করে, আপনি কিন্তু বাসায় বসে থাকবেন এবং নিয়মিত আপনার কাছে টাকা আসতে থাকবে, আপনার চিন্তা নেই। কেন? কারণ একজন অডিটর আছে, অডিটের কাজ তো হচ্ছে পুলিশিং করা, তাই তো, ফাইন্যান্সিয়াল পুলিশিং। তো এই জায়গাটায় দুর্বলতা আছে। আবার অনেকে, তো আমার এখানে একটা সমস্যা। আবার আরেকটা সমস্যা হচ্ছে, কেউ যদি টাকা মেরে দেয়, সেই ক্ষেত্রে তাকে ওইভাবে খুঁজে বের করা, তার বিরুদ্ধে আইনি শক্তভাবে মানে তল্লাশি করা, যে যেই দেশে যেখানেই হোক কোনখানে টাকা ব্যয় করেছে তার একদম ব্যাংক অ্যাকাউন্ট সব ক্লোজ করে দিয়ে, মানে ওইভাবে চেক করা, এগুলো হচ্ছে না। এর ফলে আমরা একটা ভয়ে থাকি যে বিশ্বস্ত লোক পাবো তো, যে আমাকে ঠকাবে না। তো সেই ক্ষেত্রে অনেকের সময় বিশ্বস্ত লোক খুঁজতে আমরা ভয় পাই, যে বিশ্বস্ত লোক পাচ্ছি না। আবার অনেকে নিজে ব্যবসা করতে চাই না আমরা, কারণ আমরা অনেকে প্রফেশনাল আছে, আমি হতে পারি ডাক্তার, আমি হতে পারি ইঞ্জিনিয়ার, আমি হতে পারি ফ্রিল্যান্সার, যে নিজের কাজটা নিয়ে অনেক বেশি ব্যস্ত এবং নিজের কাজে ফোকাস। আরেকটা ব্যবসা দায়িত্ব নেবে, ব্যবসাতে একটা দায়িত্ব নেওয়া, সেই জায়গা থেকেও কি অনেকে এবল না যে এত বড় দায়িত্ব আবার নিজের হাতে নিব। এই সমস্যাগুলা আসলে বাস্তব। তো এগুলোর জন্য অডিট ফার্মকে আরো স্ট্রং হওয়া, আমাদের অ্যাকাউন্টিং সম্পর্কে কিছুটা ধারণা থাকা, যে আসলে কত পার্সেন্ট লাভ কিভাবে শেয়ার হয়, এবং এটা আমরা অনেকেই জানি না যে পার্টনারশিপে কিভাবে লাভ শেয়ার হয়। নিয়ম হচ্ছে পার্টনারশিপে যে যত টাকা দিবে ততটুকু লাভ শেয়ার হবে। এখন কেউ বলে না, আমি তো নিজে খেটে ব্যবসাটাকে দাঁড়া করাচ্ছি, আমার বেশি দিতে হবে, তো সেই ক্ষেত্রে তাকে আসলে বেতন হিসেবে আলাদা করতে হয়। নিয়ম হচ্ছে এটা। হ্যাঁ, ওকে বলা যায় যে তুমি ম্যানেজার হিসেবে টাকা পাবা, আবার ইনভেস্টর হিসেবে যত পার্সেন্ট ওইটা আলাদা পাবা। তো এই সিস্টেমগুলোর কারণে আমাদের জ্ঞানের অভাব আছে, অডিট ফার্ম বা পুলিশিং বা আমাদের যে এই জায়গাতে দুর্বলতা আছে। আর যখন আশেপাশের সবকিছু দুর্বল হয়ে যায়, তখন আসলে আমাদের নিজের আত্মাটাও দুর্বল হয়ে যায় এবং আমরা নিজেরা অপরাধ প্রবণ হয়ে পড়ি। অবস্থা কিছু উন্নতি হচ্ছে, আমি যত দেখছি দিন দিন এই জায়গাতে কিছুটা হলেও উন্নতি হচ্ছে। আস্তে আস্তে হয়তো মানুষও বুঝতে পারছে যে আসলে বিশ্বাস ভঙ্গের চেয়ে বিশ্বাস রক্ষা করলে বেশি ধনী হওয়া সম্ভব। তো এই জিনিসগুলো আমার মনে হয়, ধনী হতে গেলে তো টাকা থাকা দরকার, এবং আমরা টাকার গায়ে ধনী তো আসলে ধন সম্পদ আল্লাহ দিচ্ছে, তো মানে এমনি বিশ্বাসটা আলটিমেটলি লং টার্মে পে করে, এটা আসলে দেখা যাচ্ছে। যে যাই বলেন, এটা তো অবশ্যই পজিটিভ, আমাদেরকে থিঙ্ক পজিটিভ এন্ড বি অপটিমিস্টিক। এটা আমার একটা ডায়লগ, আমি যখন কোনো শো করি এই ডায়লগটা দেই, আমি বিশ্বাসও করি আর কি কথাটা। তো যেটা আমি বলতে চাইছি যে ধনী হতে গেলে তো টাকা দরকার, আমার টাকা থাকলে না আমি ধনী। তো টাকার গায়ে লেখা থাকে চাইবা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকিবেন, কিন্তু ব্যাংকে গেলে বলা হচ্ছে টাকা নেই। টাকাটা কোথায়? দুইটা অবশ্য দুইটা আলাদা ইস্যু। ব্যাংকে গেলে টাকা নেই একটা ইস্যু, আর একটা হচ্ছে বাহক দিতে বাধ্য থাকে, দুইটা আলাদা ইস্যু। তো আবার টাকা, ধনী হতে হলে টাকা থাকতে হয়, সেটা আরেকটা ইস্যু। ধনী হতে হলে টাকা থাকতে হয় জিনিসটা কতটা সত্য ইদানিং, এটা নিয়ে আমি বেশ মানে সন্দিহান। কারণ আমি এমন কিছু মানুষকে দেখছি তাদের লাইফ টাইমে জিরো থেকে একদম মানে ম্যাসিভ টাইকুন হয়ে গেছে। যেমন আপনার বাংলাদেশের যে গার্মেন্টসের হামিম গ্রুপের যে একে আজাদ, তো ওনাই দেখলাম কি যে উনি যা শূন্য থেকে এই পর্যায়ে, অথচ এখন ওনার কাছে কত মাসে 120 কোটি টাকা বেতনই দিচ্ছে। এটা কেমনে পসিবল?
উনি কি খুব বেশি টাকা ছিল? না না এরকম আরো কয়েকটা উদাহরণ দেখেছি, আমি নিজের চোখে ইদানিং দেখছি আশেপাশে। কেন জানি এই উদাহরণগুলো চোখের সামনে আশেপাশে আসছে ঘুরপাক গুলো, এমনকি ওই ধরনের মানুষের সাথে মিশার সুযোগ পাচ্ছি। প্রত্যেকের একটা কথা যায়, আমার চেয়ে আগে অনেক খারাপ অবস্থায় ছিল, তো এখন মানে এগুলো কেমনে হয়, জাস্ট লাইক ম্যাজিক, মানে এটা আল্লাহর ইচ্ছেই বলতে পারি। তো এটা একটা ব্যাপার। আর ব্যাংকে টাকা নাই বলতে, এটা তো একটা বড় প্রশ্ন। আরেকটু যদি এলাবোরেট করতেন। আমি তো টাকা রেখেছি ব্যাংকে, ধরেন আমি 1 লাখ টাকা রেখেছি, আমার আজকে প্রয়োজন 50,000 টাকার। আমি ব্যাংকে যাচ্ছি চেক নিয়ে, আমাকে বলা হচ্ছে টাকা নাই, কিন্তু টাকা তোমার ব্যাংকে আমি জমা রেখেছিলাম, এবং টাকা গায়ে তো লেখা থাকে যে চাইবা মাত্র, ওটা যদিও আলাদা একটা বিষয় চলে যায়, কিন্তু তাহলে আমার টাকাটা কোথায়? যেখানে মুদ্রাস্ফীতি হচ্ছে, টাকা তো থাকার কথা ব্যাংকের ভিতরে। মানে নতুন টাকা ছাপাচ্ছে কিন্তু ব্যাংকে কেন টাকা নাই? টাকা নাই। হ্যাঁ, সম্প্রতি কিছু ব্যাংকে এই ঘটনাটা হচ্ছে। এটা নিয়ে অনেক চিন্তিত, এবং একটা ব্যাংক তো আসলে বেশ নিউজে বেশ বড়ভাবেই এসেছে। ব্যাংকে আসলে কখনো টাকা থাকি না, এটা হচ্ছে কি যে সত্য। কারণ আপনি ব্যাংকে টাকা আসলে জমা করেন না, ব্যাংক কোনো সিন্দুক না। প্রথমত আপনি যদি ব্যাংকে সবাই মিলে 100 কোটি টাকা জমা করেন, সে 90 কোটি টাকা তো ঋণ দিয়ে দিচ্ছে। তো 100 কোটি টাকা তুলতে আসলে সে কেমনে 100 কোটি টাকা দিবে? তার কাছে তো টাকা নেই। তো ব্যাংক আসলে কখনোই, মানে কি বলবো, সিন্দুক বা মানি প্রিজার্ভিং মেশিন এইভাবে আমরা চিন্তা করলেও এটা মানি প্রিজার্ভিং মেশিন না, এটা হচ্ছে জটিল দিকে যাব না, জটিল দিকে গেলে বলবো মানি ক্রিয়েটিং মেশিন। তো ওইদিকে গেলাম না, জাস্ট সিম্পল চিন্তা করি যে ব্যাংকে আমরা নর্মাল চিন্তা, আমরা সবাই মিলে 100 কোটি টাকা রাখলাম, সে 90 কোটি টাকা ঋণ দিল। তো 100 কোটি টাকা তো আমি তুলতে পারবো না, তার টাকাটা তো মার্কেটে ছেড়ে দিছে, বা সে 95 কোটি টাকা ঋণ দিল, ছেড়ে দিছে। তো এখন আমরা যখন তুলতে যাব 5 কোটি উঠার পর সে বলবে আমার টাকা নেই, বসে থাকো। পরে ব্যবসায়ী থেকে কিছু সুদ আসবে, ওই সুদটা আর কি অল্প কিছু মানুষকে দিবে। তো সবাই যখন একসাথে ব্যাংকে টাকা তুলতে যায়, পৃথিবীর কোনো দেশে বা বাংলাদেশের কোনো ব্যাংকে টাকা দিতে পারবে না, এটাই তো নিয়ম। আর যদি এর মাঝে কোনো ব্যবসায়ী দেউলিয়া হয়, কোনো ব্যবসায়ী ঋণ খেলাপি হয়, টাকা ঠিক মতন ফেরত না দেয়, তাহলে তো একেবারেই পারবে না। তো বাংলাদেশে এরকম কিছু ঘটনা ঘটছে, সেই জন্যই আমরা দেখছি যে ব্যাংকে টাকা নেই। আমরা যদি সবাই একসাথে ব্যাংকের উপর আস্থা হারায় ফেলি এবং সবাই ব্যাংকের থেকে টাকা তুলতে যাই, ওভারঅল একটা মানে বড় একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হবে। এটা পৃথিবীর অনেক দেশে অনেকবার হয়েছে। হ্যাঁ, এবং আমরা দেখি যে এখনো দেখি যে এরকম ছবি আমরা ইতিহাস ঘাটলে, ইতিহাস কি সম্প্রতি হয়েছে, লেবাননে হয়েছে। লেবাননে কিছুদিন আগে দেখলাম যে একটা মহিলা পিস্তল নিয়ে তার বোনের চিকিৎসার জন্য ব্যাংকের থেকে ডলার তুলতে গেল। হ্যাঁ, তো উনি কিন্তু ব্যাংক চোর না, ডাকাত না, উনি নিজের টাকা তুলতেই পিস্তল ঠেকাইছে। তারপরে টাকাটা তোলার পর বলছে এটা খেলনা পিস্তল ছিল বলে চলে আসছে। তো অনেকে বাহবা দিছে যে নিজের অধিকার রক্ষা করতে একটা মহিলা তো সোচ্চার ছিল। ব্যাপার হচ্ছে উনি কেন পিস্তল ধরতে গেল নিজের টাকা তুলতে? তার কারণ হচ্ছে যে তখন হচ্ছে কি যে সবাই ব্যাংকের থেকে টাকা তুলতে গিয়ে লেবাননে যে ক্রাইসিস ছিল, এর ফলে ওখানে টোটাল ফাইন্যান্সিয়াল সিস্টেম কলাপস করে দেয়। হ্যাঁ, এবং এর আগে গ্রিসে হয়েছে, আরো অনেক দেশে অনেকবার এ পর্যন্ত হয়েছে। এই যে একটা সিস্টেম কলাপস হওয়ার যে একটা বিষয়টা বললেন, আসলে এটা খুব মানে কি বলবো, এটা গুরুত্ব দেওয়ার মতো একটা বিষয়, একটা আতঙ্কজনক একটা বিষয় যে আমরা সবাই মিলে যদি ব্যাংকের উপর আস্থা হারিয়ে ফেলি, তাহলে আমাদের অর্থনীতি, আমাদের মুদ্রা ব্যবস্থা, আমাদের ব্যাংকিং সিস্টেম সবকিছু একই সঙ্গে ধসে পড়বে। তো এইটা ঠেকানোর বা এটাকে পজিটিভ ভাবে যদি আমি দেখতে চাই, এটা প্রতিরোধটা কি? এবং আপনার যে বইগুলো আপনি লিখেছেন তার মধ্যে কি এটার কোনো পজিটিভ কোনো ব্যাখ্যা কি দেওয়া আছে? হ্যাঁ, আমার বইগুলো তো আসলে জিনিসগুলোকে আরো বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। তো আসলে আমার আলোচনা শুনতে অনেকে পছন্দ করে, কিন্তু আমার মনে বই না পড়লে একটা নির্দিষ্ট পর্যায়ের বেশি গভীরতায় পৌঁছা সম্ভব না, এটা একটা বাস্তব জিনিস। তো এটা আসলে সেই জন্যই তো বইগুলো আগে লেখা। আমি কিন্তু আসলে এখনো পর্যন্ত লেখক হিসেবে পরিচয় দিতে পছন্দ করি, কারণ ইট মেক্স মোর সেন্স। তো ব্যাপার হচ্ছে আমি প্রতিকার বলতে কি, প্রথমত ব্যাংকের উপর আস্থা রাখাটাই ছিল যে একটা ভুল সিদ্ধান্ত। কারণ আমরা যে ব্যাংকে যেভাবে জানি, যেভাবে চিন্তা করি, সেটা যে কারেক্ট করা উচিত আমাদের পাঠ্য বইতে, এবং পাঠ্য বইতে মানে লিখে দেওয়া উচিত, ওকে ব্যাংক নামে একটা জিনিস আছে, এটা এইভাবে কাজ করে, এটা এইভাবে আস্থা হারালে এটা নষ্ট হয়ে যায়, পুরো ফাইন্যান্সিয়াল সিস্টেমে এই ধরনের কলাপস হয়। এগুলো ছোটবেলা থেকেই শিখাতে হবে। প্রথমত এখানে আস্থা রাখাটাই ভুল ছিল। এখন যখন আস্থা রেখে ফেলেছি, এখন এই সিস্টেমকে রান করাতে হলে এই আস্থাকে টিকে রাখাতে হবে যেই কোনো মূল্যে।
তাছাড়া এই সিস্টেমের মধ্যে কোনো প্রতিকার নাই। আপনি যদি আমাকে বর্তমানে বাংলাদেশের মুদ্রাস্ফীতি দূর করতে বলেন, আমি যেই কাজটা করবো সেটা হচ্ছে সুদের হার বৃদ্ধি করে দিব। কারণ এই সিস্টেমের মধ্যে সুদের হার বৃদ্ধি করেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে হয়। আপনি যদি আমাকে এই সিস্টেমে রান করতে বলেন এবং সিস্টেমকে টিকাতে বলেন, ব্যাংকের উপর আস্থা রাখতে হবে, ব্যাংকের থেকে টাকা তুলবেন না, বিশ্বাস করবেন ওখানে টাকা আছে, খুব প্রয়োজন ছাড়া টাকায় হাত দিবেন না। হ্যাঁ, এটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এই সিস্টেমটা এইভাবেই করতে হয়। আর যদি বলেন যে এই সিস্টেমকে ভেঙে চুরে একটা নতুন একটা ফেয়ার সিস্টেমে নিব আমরা, সেটা আলাদা প্রসেস। তো আমরা অনেক সময় কি করি, এক সিস্টেমের মধ্যে আরেক সিস্টেম মানে প্লাগ ইন করতে গিয়ে ভেজাল লাগাই ফেলি। এমনকি এটা রাষ্ট্রীয় পর্যায়ে হয়। যেমন তুরস্ক আর মুদ্রাস্ফীতি মানে ঐতিহাসিকভাবে বৃদ্ধি পাচ্ছে, এবং এটাকে যতবারই ঠেকানোর কথার জন্য সুদের হার বৃদ্ধি করতে বলা হয়, তো দেখা গেল যে তুরস্কের যে প্রেসিডেন্ট এরদোগান, তো উনি ইসলাম প্রেমী, তো উনি চিন্তা করে যে না, ইসলাম সুদ একটা খারাপ জিনিস, তো এটাকে কম রাখা গেলেই ভালো। তো উনি ওনার জায়গা থেকে কিন্তু চিন্তা করছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে উনি তো যে কারেন্ট যে সিস্টেম ফাইন্যান্সিয়াল সেটা রান করে এটার মধ্যে থেকে সুদের হার কমানোর মধ্যে দিয়ে তো আসলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব না। কারণ সুদের হার কমানোর জন্যই মানি প্রিন্ট করে বাজারে ছেড়ে ছেড়ে এটাকে আর্টিফিশিয়াল লো করতে হয়। তো এই জিনিসগুলা ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে আমরা যে সিস্টেম আছে সিস্টেমটা ফুলি করাপ্ট, কিন্তু এই সিস্টেমের মধ্যে থেকে যদি ভালো থাকতে হয় তাহলে এইটাকে আসলে জীবিত এবং তরতাজা করতে হয়। মানে এই সিস্টেমের মধ্যে থেকে সিস্টেমটাকে আপনার সংশোধন করতে হবে। এক কথায় সংশোধন বলতে কি, আলটিমেটলি সিস্টেমের মধ্যে দিয়ে মানি পুঞ্জীভূত হবে, টাকা পুঞ্জীভূত হবে অল্প কিছু পিপলের হাতে। ওইটাকে যদি আপনি সুন্দরভাবে রান করেন সবকিছু দেখতে সুন্দর লাগবে, কিন্তু ধনী দরিদ্রের বৈষম্য, দেউলিয়াত্ব এগুলো কিন্তু কমবে না। আর যদি সিস্টেমটা ভেঙে চুরে বলেন যে ওকে আমরা এই মুদ্রা সুদ ভিত্তিক কিছু রাখবো না, সেই ক্ষেত্রে আসলে নতুনভাবে আরেকটা বিষয় গড়তে হবে যেখানে এই জাতীয় ইস্যুগুলো থাকবে না, এবং যেটা হয়তো আরো ফেয়ার হবে। এবং আমি শুধুমাত্র অর্থনীতির জায়গা থেকে অনেক নন মুসলিমও এই কথাগুলো বলে এবং এই জিনিসটা স্বীকার করে। এটা কিন্তু আমি দুই পরিচয় হিসেবে এই কথাই বলতে পারি, এক মুসলিম হিসেবে, এক অর্থনৈতিক বিশ্লেষক হিসেবে। এবং সবচেয়ে মজার বিষয়, অনেক মানুষ আছে, আমি নিজে একজনকে চিনি, যিনি অর্থনীতি জগৎটাকে ঘাটতে ঘাটতে ইসলামকে ভালোবেসে ফেলছেন। বাহ, দারুণ। সেই মানুষটার পরিচয়টা যদি একটু বলতেন। জি, উনি একজন ব্যাংকার, উনি একজন ইন্টেলিজেন্ট ব্যাংকার, কোনো একটা ব্যাংকে চাকরিরত আছে। উনি ওই ব্যাংকের থেকে এখন বের হওয়ার চেষ্টা করছে, এবং উনি আগে নামাজও পড়তো না, কিন্তু অর্থনীতি জগৎটাকে ঘাটতে ঘাটতে বুঝতে উনি বুঝলো যে আসলে এই যে টোটাল যে একটা আমাদের যে সমস্যাগুলা, আমাদের যে একটা হেল্পলেসনেস, যে একটা সুদের চক্র, সম্পদ পুঞ্জীভূতকরণ এবং আমাদের যে পাওয়ার গেম, এটার টোটাল এগেনস্টে পৃথিবীতে ইসলামী কথা বলছে। তো এটা দেখে উনি খুশি হয়ে গেল, তারপর থেকে ইসলামের দিকে ঝুঁকলো এবং বর্তমানে চেষ্টা করছে যে আসলে নিজের একটা আলাদা আয় রোজগারের উপায় বের করতে, যেন ওই ব্যাংকের থেকে বের হয়ে আসতে পারে। অলরেডি উনি ব্যাংকের সাথে কোনো রকমে খালি ইনভলভ আছে, মানে ওখানে ক্যারিয়ার প্রোগ্রেশন বলেন বা ওখানে যে বলেন, ওগুলো কোনো কিছুর সাথে না। এমনকি ওনার বসের সাথে আমার কথা হয়েছে, বসও বললো যে আসলে হি ইজ রিয়েলি ব্রিলিয়ান্ট, কিন্তু ওকে যে জায়গায় পৌঁছানোর কথা ওখানে নিতে পারছি না, সে কেমন যেন হয়ে গেছে। এটা কিন্তু আমার স্পর্শে না, নিজেই হয়েছে। পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করলো, ভাই আপনাকে পেয়ে খুব খুশি হলাম, জিনিসগুলো আপনি ছাড়া আর কেউ তো এইভাবে বলতে পারলো না বা লিখতে পারলো না। দারুণ। আপনার স্পর্শে হোক বা নাই বা হোক, আপনার স্পর্শে যে কখনো কখনো পাথরও শোনা হয়ে যায়, বুঝতে পারছি। এবং আপনার স্পর্শে আজকে আমিও আছি, কাব্যিকও আছে। এবং আপনি একটা কথা বলছিলেন যে বই না পড়লে আসলে ভেতরে বিষয়টা বোঝা যায় না, ঢোকা যায় না। তো যেহেতু বই পড়ার ক্ষেত্রে এক ধরনের স্থবিরতা কাজ করে বর্তমান সময়টাতে, সেজন্য কিন্তু কাব্যিক নিয়ে আসছে বই শোনার ব্যবস্থা। এবং আপনিও জানেন আমাদের এখানে বই শোনানোরও, মানে আমরা বই শোনানোর কাজটাই করি। এখন আপনার কাছে আমি যেটা জানতে চাইবো, এই বই শোনানোর বিষয়টা তো জানতে চাইবো, সেই সাথে যে প্রকাশনা শিল্পের আসলে মানে যে বই যে প্রকাশ করছেন, লিখছেন, বের করছেন, ওভারঅল কি মনে হয় আপনার কাছে? বাংলাদেশের প্রকাশনা শিল্প কি স্ট্যান্ডার্ড? বাংলাদেশের প্রকাশনা শিল্পে দুরবস্থার কারণে দেখা গেল যে ভালো লেখক তৈরি হওয়া একটা মানে যুদ্ধ জয় করার মতন ব্যাপার।
একটা দেশে যদি ভালো লেখক তৈরি না হয়, জ্ঞানের জগতে কিন্তু এই ভাষাটা পিছিয়ে পড়ে। আজকে আমরা যে কোনো জ্ঞানের ভাষা হিসেবে কিন্তু বাংলাকে ওইভাবে স্থান দেই না, এবং যে কোনো কিছু শিখতে হলে ইংরেজিতেই শিখতে হয়, যেটা আমি নিজেও করেছি। সেই কারণে জ্ঞানের কথা বলতে গেলে আমার ইংরেজি শব্দচয়ন বেশি হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু ভাষা জয়ী হয়। তো আমাদের দেশে যদি লেখক তৈরি না হয় এবং প্রকাশনা যদি আমাদের প্রফেশনাল না হয়, আসলে জ্ঞানের জগতে বাংলা ভাষা পিছিয়ে পড়বে, এবং পড়ছেও দিন দিন পড়ছে আমার মতে। এইটা একটা সিরিয়াস ইস্যু। আর প্রকাশনার জগতে প্রত্যেকটা লেখকই বলবে সমস্যা নিয়ে, এবং আসলে এই জিনিসটা একটা সত্যি কথা বলতে অল্প কয়েকটা প্রকাশনা বাদে বাকি সবার সাথে লেখকের সম্পর্ক যেন এক্সপ্লয়টেশনের, যে লেখকের থেকে কত টাকা কিভাবে নিব এবং নিজে কত কম সার্ভিস দিব। মানে এটা একেবারে বাজে অবস্থা, যে প্রত্যেকটা লেখকের জীবনেই যে প্রকাশনা নিয়ে সমস্যা ভর্তি, একটা দুইটা না। কোনো প্রচারণা করে না, প্রকাশনা লেখককে দিয়ে সব প্রচারণা করায়। এমনকি আমি এমনও শুনেছি একজন লেখককে দিয়ে বলেছে কি যে আপনি বই বিক্রি করে দেন, আপনাকে বই দিচ্ছি 100 কপি, আপনি পারলে ঘুরে ঘুরে বিক্রি করেন। তো উনি যখন এটা মানা করলো, বললো অন্য লেখককে তো দিয়ে করাইতে পারছে। তো এটা হচ্ছে অপমানজনক, আর কিছু হইতে পারে না। একজন লেখককে যদি বিক্রি করে প্রচারণা, প্রকাশনের কাছে গেল কেন? আপনি লিখবেন কখন? তাহলে প্রকাশনের কাছে গেল কেন? প্রকাশনের কাছে কেন যায়? যেন আমি প্রচারণা মার্কেটিং না করি, আমি ডিস্ট্রিবিউশন না করি, আমি সেল না করি, আমি অনলি লিখে দিয়ে দিব, শেষ। কিন্তু সেই ক্ষেত্রে প্রচারণা তো করাচ্ছেই, ঠিক মতো টাকাও দিচ্ছে না। অনেক সময় টাকা নিচ্ছে যে এত টাকা দিলে করাবো। আচ্ছা ঠিক আছে, টাকা নিয়ে যদি সার্ভিস দিতে তাও আপত্তি ছিল না। দিন শেষে যদি মানে এই পর্যায়ে নামতে পারে যে কোনো প্রকাশনী, আমি জানি না প্রকাশনীটার নাম কি, কিন্তু লেখককে ভালোভাবে চিনি, তো এই যে আপনি বিক্রিও করার মানে কাজ করবেন, তো এরপরে আসলে। আচ্ছা, আপনার কাছে আমার ছোট্ট প্রশ্ন, ছোট্টভাবে উত্তরটা চাই। বাংলাদেশের লেখকরা কি লিখে টাকা পায়? জি পায়। প্রকাশনীতে খুব কম লেখকই টাকা পায়। তো যারা টাকা পায় ওদের রয়্যালটি সাধারণত 10% থাকে, 10-এর আশেপাশেই থাকে, 10-12। তো এটা হচ্ছে কি যে যদি কিছু প্রকাশনী আছে টাকা পয়সার ব্যাপারে খুব ফেয়ার, আর কিছু প্রকাশনী আছে টাকা পয়সার ব্যাপারে সর্বোচ্চ আনফেয়ার, আর কিছু আছে যে মাঝামাঝি, যে কিছু একটা পরিমাণ টাকা দিয়ে লেখককে খুশি রাখার চেষ্টা করে। তো টাকা হয়তো পাবেন যদি আপনি ভালো লেখক হন, আপনার ওই পরিমাণ ভালো প্রকাশনীতে যেতে পারেন, কিংবা আপনার ইনফ্লুয়েন্স থাকে, এটা আরেকটা কঠিন কাজ, এটা আপনি টাকা পেতে পারেন। তো এটা অসম্ভব না। আমি নিজে পেয়েছি, যেহেতু আমি অবশ্যই সত্যটা স্বীকার করব। এবং প্রকাশনী কিছুটা প্রচারণা অবশ্যই করে, আর ডিস্ট্রিবিউশনটা সাধারণত দেখে। তো কোন প্রকাশনীর কাছে যাচ্ছেন এটাও গুরুত্বপূর্ণ। এবং আমার মধ্যে এই প্রকাশনী জগৎটাকে ফেয়ার করার ক্ষেত্রে যদি ট্রান্সপারেন্সিটা বাড়াতে পারি, তাহলে হচ্ছে কি যে একটা মাইলস্টোন হিসেবে কাজ করবে, যে ট্রান্সপারেন্সিটা যদি নিশ্চিত করতে পারি এবং প্রকাশনীর অডিটিংটা ভালোভাবে হয়, যে সে সত্যি কত বই ছাপাচ্ছে না ছাপাচ্ছে, দিচ্ছে কিনা, এটা যদি একটা ইন্ডিপেন্ডেন্ট বডি থাকে স্ট্রং, যে কোনো প্রকাশনীর বিরুদ্ধে লেখক অভিযোগ দিলে সাথে সাথে ইনভেস্টিগেট করবে, সমস্যা পেলে সাথে সাথে সিলগালা, একদম মানে খাদ্য মতন, অভিযানের মতন, তাহলে কিন্তু উন্নতি হতে পারে। বাংলাদেশে কিন্তু খাদ্য পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, অনেক, এটা ম্যাসিভ। তো এই জিনিসটা প্রকাশনী জগতে আনা দরকার। আপনাকে বেশ ভালো লাগলো এই কথাটা, মানে শুনতে চাইছিলাম আমি শুরু থেকেই। এখন জানতে চাইবো আমাদের কাব্যিকের বিষয়ে, যে কাব্যিককে আপনি কিভাবে দেখছেন এবং কাব্যিকের কাছে কি প্রত্যাশা? জি, বই জিনিসটা আসলে জ্ঞানের একটা সোর্স এবং মাধ্যম। তো বই যে শুধুমাত্র কাগজে কলমে হবে তা না, এটা হতে পারে ইবুক, ডিজিটাল বুক হতে পারে, সেটা অডিও বুক, এই যে বিভিন্ন ফর্মে আসছে, যে কান দিয়ে বই আমরা শুনছি, আমরা হাতের স্পর্শ ছাড়া শুধু চোখ দিয়ে বই পড়ে ফেলছি। তো এবং এই যে এত ফর্মে বই আসছে, এর ফলে আসলে আমাদের যে নতুন যে প্রযুক্তিগত পরিবর্তন, এর সাথে সাথে কিন্তু জ্ঞানের জগৎটাও কিন্তু খাপ খাওয়াচ্ছে। তো এই ক্ষেত্রে কাব্যিক যেই কাজটা করছে সেটা অবশ্যই আমাদের যেই ডিজিটাল যুগের ডিজিটাল কিডদের জন্য আমাদের যারা আগের দিনে লিখেছে তাদের লেখাগুলো কিন্তু অ্যাভেলেবল করছে। অনেকে হয়তো সারাদিন ডিভাইস নিয়ে পড়ে থাকে, ওইভাবে বইয়ের প্রতি তার ওইভাবে আকর্ষণ কাজ করে না। অনেকে রাস্তায় জ্যামের মধ্যে বসে মোবাইল টিপতে থাকে, হ্যাঁ, কিংবা রাতে ঘুমানোর আগে কানে ফোন দিয়ে ঘুমায়।
তো এই সব জায়গাতেও যে আসলে জ্ঞান পৌঁছে যাচ্ছে এবং এমন একটা মানুষের লেখা পৌঁছে যাচ্ছে যে কখনো কল্পনা করে নাই যে এইভাবেও তার কথাটা, লেখাটা, জ্ঞানটা, তার চিন্তাটা, তার ভালোবাসা, তার সাহিত্য ছড়াতে পারে। তো সেটা একটা রিয়েলি নাইস। আপনার বই তো কাব্যিকে জি, আমার বইও আছে। আমার সাথে কাব্যিকে চুক্তি হয়েছে। কিছু বই আছে, আশা করি বাকিগুলাও আসতে থাকবে ইনশাল্লাহ। আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং একই সাথে কৃতজ্ঞতা যে আমাদের আজকের এই আয়োজনে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আমরা অনেক বিষয় নিয়ে কথা বললাম। হয়তো বা গা ছুঁয়ে গেছি, কারণ সময়ের একটা স্বল্পতার ব্যাপার রয়েছে। হ্যাঁ, আর তাছাড়া একটা পর্যায়ে চেয়ে বেশি গভীরে যেতে হলে দেখা গেল একটা ছোট্ট টপিক কাভার করতে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। সেই জায়গাটাই তো সে বইয়ের, সেই জায়গাটা আসলে কথার না, সেই জায়গাটা কথা না, সেই জায়গাটা বইয়ের। এবং আমরা প্রত্যাশা রাখি যে আমাদের যারা শ্রোতা তারা একই সঙ্গে শুনবেন এবং পড়বেনও এবং সেই বিষয়ের গভীরে চলে যাবেন। জি, অবশ্যই। সুপ্রিয় দর্শক শ্রোতা, কথা বলছিলাম মুহাইমিন পাটোয়ারির সাথে। কথা বলেছি আমরা ব্যাংকিং ব্যবস্থা, অর্থনীতি, মুদ্রা ব্যবস্থা, সেই সাথে আমাদের জীবনযাপন নিয়ে অনেক বিষয় কিন্তু উঠে এসছে, আমাদের প্রকাশনা শিল্প নিয়ে। আশা করি আমাদের এই 1 ঘন্টার পডকাস্ট, 1 ঘন্টা কিংবা তা বেশিও হতে পারে, যাই হোক এটা আরশি ভালো বলতে পারবে, আপনাদের ভালো লাগছে। এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে এই ধরনের বিষয় নিয়ে বা কাব্যিক পডকাস্ট আপনারা আর কোন কোন বিষয়ের উপরে জানতে চান, আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে দিবেন এবং আপনাদেরকে পরবর্তী আসরে স্বাগত জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।